10 থেকে 12 ফন্টের মধ্যে হওয়া উচিত। যদি তোমার ফন্ট গুলো এরকম হয় যে 12 ফন্টের কিছু ফন্ট আছে, তুমি 12 ফন্টের ফন্টের জায়গায় যেই যেই মেইন হাইলাইটেড এরিয়া গুলো আছে সেখানে তুমি বোল্ড করে দিতে পারো, সো ইট ডাজন্ট ম্যাটার। 2 নম্বর হচ্ছে কিপ ইট শর্ট, ম্যাক্সিমাম 2 পেজ ফর এ ফ্রেশার। অনেক ফ্রেশার আছে যারা অনেক কিছু করে, অনেক অর্গানাইজেশনের সাথে যুক্ত, অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছে, আর সবগুলো অ্যাক্টিভিটিস যোগ করতে করতে সে দেখতেছে যে তার টোটাল যে কভারেজ সেটা হয়ে যাচ্ছে 3 পেজ বা 4 পেজ। এটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে, বিশেষ করে ফ্রেশারদের বেলায়। তুমি যখন চাকরিতে যাবা, তুমি একজন মানুষ ধরেই নেয় যে তুমি একজন ফ্রেশার, তোমার যত ধরনের যোগ্যতা বা যত ধরনের স্কিলস আছে বা অন্য যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট আছে, শুড নট টেক মোর দ্যান 2 পেজেস। তার মানে হচ্ছে তোমাকে 1 পেজ বা 2 পেজের মধ্যে সিভি তৈরি করতে হবে, এবং এটা করতে গিয়ে যেই বিষয়গুলো তোমার কাছে মনে হবে যে ওই চাকরি বা ওই কোম্পানির সাথে সঙ্গতিপূর্ণ না, সেগুলো তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে তোমার সিভি থেকে সবকিছুই কিন্তু যোগ হবে না, কিছু কিছু জিনিস বাদও যাবে। 3 নম্বর হচ্ছে ইনক্লুড রিসেন্ট অ্যান্ড রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। রিসেন্ট এবং রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই যুক্ত করতে হবে। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, ধরো তুমি 2 বছর চাকরি করেছো, প্রোডাকশনে চাকরি করেছো। প্রোডাকশনে ধরো তুমি কি বলবো, গার্মেন্ট প্রোডাকশনে চাকরি করেছো, উদাহরণ হিসেবে বলছি। তো 2 বছর গার্মেন্ট প্রোডাকশনে চাকরি করেছো, তো তুমি চাকরিটা চেঞ্জ করে তুমি চিন্তা করলা যে আমি ইসে যাব, নিউজ প্রেজেন্টেশনে যাব। এখন নিউজ প্রেজেন্টেশনের জন্য যদি তুমি সিভি দাও, টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কিন্তু নিউজ প্রেজেন্টেশনও যায়, এরকম আছে আমাদের বেশ কয়েকজন পরিচিত সিনিয়র ভাই, আমাদের জুনিয়র আছে, যেতেই পারে যে কেউ। তো এখন দেখা গেল যে তুমি প্রোডাকশনে চাকরি করে আসছো, গার্মেন্টস প্রোডাকশনে, তুমি সিভি দিয়েছো হচ্ছে নিউজ প্রেজেন্টেশনে, তোমার সেই জব এক্সপিরিয়েন্সটা কিন্তু মোটেও রিলেভেন্ট না। তার মানে হচ্ছে ওই চাকরিতে তুমি যদি তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স দেখাও, আলটিমেটলি লাভ নাই, কারণ ওই 2 বছরের চাকরির এক্সপিরিয়েন্স তোমাকে অন্য কোনো ক্যান্ডিডেটের থেকে আগায় নিতে পারবে না। কিন্তু যদি এরকম হয় যে তুমি টেক্সটাইলের কোনো একটা মার্কেটিং কোম্পানিতে যাচ্ছ, যে মার্কেটিং কোম্পানিটা হচ্ছে গার্মেন্ট গার্মেন্ট এক্সপোর্ট করে বা মার্চেন্ডাইজিং এ যাচ্ছ, তখন কিন্তু তোমার সেই 2 বছরের গার্মেন্ট প্রোডাকশন এক্সপিরিয়েন্সটা ম্যাটার করবে এবং অন্য যে কাউ থেকে তোমাকে এগিয়ে রাখবে। তো এটা হচ্ছে রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আবার আমরা ফ্রেশারদের বেলায় যদি চিন্তা করি, ধরো তুমি যখন স্টুডেন্ট অবস্থায় আছো, তখন তুমি ইভেন্ট ম্যানেজমেন্ট করছো অথবা তুমি ফটোগ্রাফি করে আসছো। তো ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্টে তোমার ভালো আইডিয়া আছে। এখন তুমি যদি প্রোডাকশনে চাকরিতে যাও, তাহলে তোমার ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট আলটিমেটলি কোনো কাজে আসবে না। কিন্তু তুমি যদি মার্কেটিং এর চাকরিতে যাও, কিংবা তুমি যদি ফ্যাশন ডিজাইনিং এর চাকরিতে যাও, তখন কিন্তু তোমার সেই ফটোগ্রাফি বা ইভেন্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট হবে। তার কারণ হচ্ছে এই দুটো কিন্তু সঙ্গতিপূর্ণ বা রিলেভেন্ট। তার মানে আমরা যে কোনো চাকরিতে আবেদন করার সময় ইরেলেভেন্ট যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স বা যে কোনো ধরনের স্কিল অথবা যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট যেটা ওই চাকরি ওই জবের সাথে, ওই জব বা কোম্পানির সাথে সঙ্গতিপূর্ণ না, সেটা আমরা বাদ দিয়ে দিব। আলটিমেটলি আমাদের সিভিটা কিন্তু ছোট হয়ে আসবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রুফরিড ফর স্পেলিং, পাংচুয়েশন এন্ড গ্রামার। তোমরা অনেকেই এখানে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে বেশিরভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই যারা মানে টেক্সটাইলে পড়াশোনা করতে আসে, তারা কিন্তু টেকনিক্যাল পড়াশোনার দিকে এত বেশি জোর দেয় যে তারা ইংলিশটা খুব বেশি জোর দিয়ে, মানে ইংলিশের উপরে খুব বেশি একটা জোর দেয় না, এবং 4 বছর পড়াশোনা করার পরে অনেকেও কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে না। এটা আমাদের আসলে একটা দুর্বলতা আমি বলবো, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটা বড় ধরনের দুর্বলতা। এটা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরাও এটা আমাদের বলে। আমরা বলি যে প্রচুর পরিমাণে ভারতীয় এবং শ্রীলঙ্কানরা চাকরি করে আমাদের এই দেশে। এর কারণ কিন্তু অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের দেশে ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল আছে এরকম ক্যান্ডিডেট খুব কম। তো এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে, যখন তুমি একটা সিভি দিচ্ছ, সেই সিভিতে যেন আর কিছু, আর যাই হোক, অন্তত স্পেলিং মিস্টেক, পাংচুয়েশন মিস্টেক অথবা গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। মনে রাখবা যে একটা কোম্পানি যারা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ বোর্ডে সাধারণত কয় ধরনের লোক বসে? ইন্টারভিউ বোর্ডে সাধারণত সেই কোম্পানির চেয়ারম্যান অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা ডিরেক্টর, তারপর হচ্ছে এইচআর এর ডিরেক্টর অথবা এইচআর এর জিএম, এবং হচ্ছে যদি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কোনো জিএম থাকে তারা বসেন। একটা বিষয় মনে রাখবা, যখনই কোনো কোম্পানির মানে হেড
বা কোম্পানির মালিক পক্ষ কিংবা কেউ যখন বসে এবং সেখানে সিভিতে তারা যেটা দেখে সেখানে যদি কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক তারা চোখে পড়ে তাদের, তখন কিন্তু সাথে সাথে তাদের ভিতরে একটা ধারণা, ভুল মানে বাজে একটা ধারণা তৈরি হয়ে যায় ক্যান্ডিডেটের ব্যাপারে, যে একটা সিভি সে পাঠাইছে, সেই সিভিটা সে যথেষ্ট পরিমাণে প্রুফ রিড করে পাঠায় নাই, যেখানে যথেষ্ট ভুল রয়ে গেছে, গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক। এখন তুমি যদি চাকরির ইন্টারভিউতে বসে বলো যে স্যার আমার ভুল হয়ে গেছে এটা, তাহলে কিন্তু তারা বলবে যে আপনি একটা সিভি সেটা নিজে বাসায় বসে তৈরি করে পাঠাইছেন, সেটাই আপনি ঠিক মতো করতে পারেননি, আপনি এখানে কাজ করলে তো অনেক ভুল করবেন। এটা ধারণা হওয়াটা খুব স্বাভাবিক এবং এই ধরনের সিচুয়েশন কিন্তু অনেকে ফেস করে। সুতরাং তোমার সিভি অবশ্যই স্পেলিং বা পাংচুয়েশন অথবা গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা খুব ভালো করে দেখতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে লিস্ট ইউর স্কিলস উইথ পাওয়ার ওয়ার্ডস এন্ড অ্যাচিভমেন্টস। তারপর হচ্ছে কিপ ব্যাকআপ উইথ এভিডেন্স। তোমার অনেকগুলো স্কিল আছে, তুমি লিখলা, তুমি সফট স্কিল লিখে দিলা, তোমার কমিউনিকেশন স্কিল আছে, তুমি লিখলা তোমার ম্যানেজারিয়াল স্কিল আছে, তুমি লিখলা তোমার অর্গানাইজেশনাল স্কিল আছে, তুমি লিখলা যে তোমার ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার স্ট্রেস, এরকম অনেক কিছু লিখছো। এখন যে ইন্টারভিউ আছে সে হয়তো হুট করে বলে ফেলতে পারে যে আপনি বললেন যে আপনার অর্গানাইজিং স্কিল আছে বা আপনার ম্যানেজারিয়াল স্কিল ভালো, ইউ ক্যান ওয়ার্ক আন্ডার প্রেশার বা ইউ ক্যান ওয়ার্ক আন্ডার স্ট্রেস, হাউ ক্যান আই বি শিওর অন দ্যাট? মানে হচ্ছে আমি কিভাবে নিশ্চিত হতে পারবো যে আপনি আসলে এই কাজগুলো পারেন? আমি আই ডিডন্ট সি এনি রেফারেন্স অর আই ডিডন্ট সি এনি এভিডেন্স হিয়ার। এই ধরনের কথা যদি বলে বসে তখন ইউ হ্যাভ টু হ্যাভ সার্টেন ব্যাকআপস ইন সাপোর্ট অফ ইউর স্টেটমেন্ট whatever mentioned on the CV. না আমাদের আইডিয়া মানে হচ্ছে যে যে কোনো ধরনের ওয়ার্ডস তুমি যা কিছু লিখছো সেই ওয়ার্ডের এগেইনস্টের জন্য যথেষ্ট রেফারেন্স থাকে। লাইক তুমি বললা যে আমার আই হ্যাভ দ্য স্কিল টু ম্যানেজ অর আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার, তখন যদি জিজ্ঞেস করা হয় যে I didn't see any evidence here, can you prove that you have the managerial skill or you have any sort of uh, ability to work under stress or pressure, then তোমাকে বলতে হবে যে হ্যাঁ I have evidence, then তোমাকে বলতে হয় yes I have evidence, I was engaged with a club or I was engaged with some sort of event management company, they gave us a target and I fulfilled it within the stipulated time। এরকম ভাবে তোমাকে উপস্থাপন করা লাগতে পারে এবং তোমাকে বলতে হবে যে তুমি ওই সময়ে ওই কোম্পানিতে ওই সময়ের ভিতরে কাজটা করে দিছো যে কাজটা করার যথেষ্ট কঠিন ছিল। অথবা তোমাকে বলতে হতে পারে যে ইউ রোট দ্যাট ইউ হ্যাভ লিডারশিপ স্কিলস, মানে তোমার নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে। হাউ ক্যান উই বি শিওর অন দ্যাট? মানে আমি কিভাবে নিশ্চিত হতে পারি বা আমরা কিভাবে নিশ্চিত হবো যে তোমার লিডারশিপ স্কিল আছে? তখন তুমি বলতে পারো যে ইয়েস আই হ্যাভ লিডারশিপ স্কিলস, I leaded a team of total 20 people on my club। তুমি বলতে পারো যে আমি ক্যারিয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম বা আমি ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম, অথবা তুমি বলতে পারো যে আমি ডিবেটিং ক্লাবের মডারেটর ছিলাম। সো আমি লিড করেছি, আমার একটা টিম লিড করার অ্যাবিলিটি ছিল এবং আমি ডিবেটার হিসেবে ইন্টার কলেজ কম্পিটিশন অর্গানাইজ করেছিলাম এবং এই কম্পিটিশনটা এতদিন ব্যাপী হয়েছিল। এরকম কিছু এভিডেন্স তোমাকে ইনস্ট্যান্ট বলতে হবে, এমন যেন না হয় ইউ শুড নট ফাম্বল, মানে তুমি যেন তোতলাও বা তোমার মাথায় হাত তুলে তুমি মাথা চুলকাচ্ছ, বলতেছো যে স্যার এই মুহূর্তে মনে আসছে না। So it is giving a wrong impression about yourself. It's very much wrong and it will kill your opportunity to get appointed. তুমি কিন্তু তোমার চাকরিতে অ্যাপয়েন্টেড হওয়ার সুযোগটা হারাবা তখন। And finally, last but not the least, get someone to check it for you। মানে হচ্ছে তুমি ঠিক করো যে তোমার সিভিটা তুমি বানাচ্ছো, তোমার ফ্রেন্ড একটা সিভি বানাচ্ছে, তোমরা দুজন দুজনের সিভিটা দেখো এবং দেখার সময় ভাব করো এরকম যে তুমি হচ্ছে এমপ্লয়ার এবং তুমি সিভিটা খুঁটায় খুঁটায় চেক করতেছো। তো এরকম হয় যে আমাদের নিজেদের চোখে নিজেদের ভুলগুলো চোখে পড়ে না, কিন্তু অন্য একজন যখন এই জিনিসটা দেখে তখন কিন্তু ভুলটা চোখে পড়ে। সুতরাং তোমরা যখনই সিভি তৈরি করবা অবশ্যই অবশ্যই 2জন বা 3জন ফ্রেন্ডকে এটা দেখাবা এবং 2জন 3জন ফ্রেন্ডকে দেখানোর পরে চেষ্টা করবা একজন সিনিয়র এক্সপার্টকে দেখানোর জন্য। সেই সিনিয়র এক্সপার্ট হতে পারে তোমাদের কোনো সিনিয়র ভাই বা আপু, হতে পারে কোনো ইউনিভার্সিটির টিচার বা আমাদের মতো যারা আমরা ক্লাস নেই তোমাদের, আমরাও হতে পারি, কিংবা হতে পারে যারা সিভি বিষয়ে এক্সপার্ট কিংবা যারা অলরেডি চাকরিতে আছে এরকম যে কাউকে একটু এটা লাস্টেরটা পাঠাবে। প্রথমে তোমরা তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে এটা
জাস্টিফাই করে নিবা যে এটা কতটুকু নিয়ে ভুল আছে। কিলার ওয়ার্ডস বা হোয়াট নট টু ডু মানে হচ্ছে একটা সিভি কে নষ্ট করে দেওয়ার জন্য বা একজন ক্যান্ডিডেটের চাকরি না পাওয়ার জন্য সিভিতে কি কি ধরনের সমস্যা থাকতে পারে। অনেকগুলো ডোন্ট এখানে লেখা আছে, 5টা ডোন্ট, এগুলো করাই যাবে না। এর মধ্যে আছে হচ্ছে ডোন্ট ডু ইট অন এ রাশ। আমরা মাঝে মাঝে করি কি, কালকের মধ্যে সিভি দিতে হবে, আমরা হুটহাট করে একদিনের মধ্যে সিভি বানায় দিই বা 1 ঘন্টার মধ্যে সিভি বানায় দিয়ে দিই। এবং এই ধরনের সিভি যারা বানায় তৈরি করে পাঠায় দেয়, যদি ইনস্ট্যান্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভুল থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তার মানে ইউ শুড নট ডু ইট অন এ রাশ। তোমার চেষ্টা করতে হবে তুমি আগে থেকেই তোমার সিভিটা আপডেট করে রাখবা। যেমন অনেকেই তোমরা বলতে পারো যে স্যার আমি আসলে কখন সিভি তৈরি করবো, আমি তো এখন কেবলমাত্র ফার্স্ট ইয়ারে আছি বা আমি সেকেন্ড ইয়ারে আছি। তুমি অবশ্যই ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় সিভি বানানো শিখে যাবা, অবশ্যই শিখতে হবে এবং অবশ্যই তোমাকে বানাতে হবে। এবং তুমি ঠিক করবা যে প্রতি 1 বছর পর পরে তুমি তোমার সিভিটা চেক করে দেখবা যে কোন কোন জায়গাগুলোতে আপডেট হয়েছে এবং কোন জায়গাগুলো আপডেট হয়নি। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো তুমি ফার্স্ট ইয়ারে আসছো, তোমার কেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, তুমি জাস্ট যোগ করছো যে ইন্টারমিডিয়েট পাস করছো, তুমি এইচএসসি পাস করে আসছো, এসএসসি পাস করে আসছো, কলেজ লাইফে তুমি ডিবেট ক্লাবের সাথে ছিলা, আর স্কুল লাইফে তুমি সায়েন্স ক্লাবের সাথে ছিলা, এই ছাড়া তোমার আর কোনো কিছু নাই। সেকেন্ড ইয়ারে যখন তুমি উঠছো, তুমি ফার্স্ট ইয়ারে ক্লাব অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হয়েছো, তুমি সেকেন্ড ইয়ারে গিয়ে সেটা লেখো যে তুমি ইউ আর এ মেম্বার অফ সো অ্যান্ড সো ডিবেটিং ক্লাব, অথবা ইউ আর এ মেম্বার অফ ক্যারিয়ার ক্লাব, অথবা ইউ আর এ মেম্বার অফ এ কালচারাল অর্গানাইজেশন। এটা লেখো, তার মানে হচ্ছে এটা তোমার আপগ্রেডেশন হচ্ছে। তার মানে তোমাকে এমন ভাবে সিভিটা বানাতে হবে যখন হঠাৎ করে যদি কেউ তোমার কাছে সিভি চায়ও, তোমাকে যেন ইনস্ট্যান্ট সেটা বানাতে না হয়, এমন যেন হয় যে তোমার ম্যাক্সিমাম জিনিস আপডেট করা আছে, তুমি জাস্ট অল্প কিছু জায়গায় চেঞ্জ করে দিয়ে দিতে পারো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডোন্ট গিভ আ ফলস ইনফরমেশন। তুমি কখনোই কোনো ফলস ইনফরমেশন দিবা না। যেমন অনেকের মধ্যে এই প্রবণতাটা আছে, যদিও করে নাই তারপরে দিয়ে দেয়, ভাবে যে এটা কি চেক করবে নাকি। যেমন আমার নিজের পার্সোনাল লাইফের একটা এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করি। আমি বেক্সিমকোতে ইন্টার্নি করেছিলাম। তো বেক্সিমকোতে আমরা যখন ইন্টার্নি করি তখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সেকশনে আমি একদিন ছিলাম। সেখানে আমরা জিএসডি বা জেনারেল সুইং ডাটা নামে একটা সফটওয়্যারের কাজ আমি একদিন দেখেছি। তা আমি আমার সিভিতে ওটা লিখছি যে আমি জিএসডি জানি, জিএসডি উল্লেখ করে দিচ্ছি যে আমি জিএসডি জানি। যখন আমি লিখলাম যে আমি জিএসডি জানি, তখন ইন্টারভিউয়ার আমাকে প্রশ্ন করলো যে আপনি যে লিখছেন জিএসডি, আপনি জিএসডি সম্পর্কে কতটুকু জানেন। আমি বললাম যে স্যার আমি একদিন সারাদিন জিএসডি ডিপার্টমেন্টে সময় দিয়েছি এবং মোটামুটি অনেক কিছু দেখছি। তো বলছে যে একজন জিএসডি অপারেটরের এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, থাকলে আপনি একদিনের কথাটা এখানে লিখতেন না। তো আমি একটু লজ্জাই পেয়েছি, যদিও আমি সেই ইন্টারভিউতে সিলেক্ট হয়েছিলাম। তবে আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কোনো জিনিস যদি তোমার ভালো ক্লিয়ার আইডিয়া না থাকে, অথবা কোনো জিনিস যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট না জানো, বা সেটা যদি ফলস হয়, কখনোই সেটা সিভিতে উল্লেখ করবা না। কারণ যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। তোমার মতো দেখা যায় যে প্রতি মাসে তারা তোমার মতো 15 থেকে 20 জন ক্যান্ডিডেটের তারা ইন্টারভিউ নিচ্ছে, সুতরাং তারা কিন্তু বুঝে যায় যে কোন জিনিসটা অরিজিনাল আর কোন জিনিসটা ফেক। সুতরাং কখনোই মানে জাস্ট দেওয়ার জন্য কোনো কিছু দিবা না, দিলে কিন্তু ধরা খেয়ে যাবে, আর ধরা খেলে কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডোন্ট ইউজ এনি ফ্ল্যাশি অর লার্জ ফন্টস। অনেকে খুব ফাঙ্কি স্টাইলের ই দেয়, ফন্ট ইউজ করে, কালারফুল ফন্ট দেয়, দেখা যায় এক সিভির মধ্যে 10-12 রকমের রং ধনুর মতো 7টা রং দিয়ে ইচ্ছা মতো সিভি তৈরি করে দিচ্ছে। তো এই ধরনের সিভি আসলে আইডিয়ালি তৈরি হওয়া উচিত না। সিভিতে ম্যাক্সিমাম তুমি চার ধরনের কালার ইউজ করবে, এর বেশি কালার ইউজ করলে এটা খুব বাজে দেখা যাবে। তবে আইডিয়ালি আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে সিভিতে 2 থেকে 3 ধরনের কালারের মধ্যে শেষ করে দেওয়া। বাট তোমার সিভির ফরম্যাটটা যদি এরকম হয় যে সেখানে 4টা কালার ডিমান্ড করে, তাহলে তুমি 4টা কালার ইউজ করো। আদারওয়াইজ লেট বি অন ভেরি সিম্পল উইথ 1 or 2 কালার অনলি। এটা 1টা বা 2টা কালারের মধ্যে কমপ্লিট করাটা বেটার। আর 4 নম্বরে হচ্ছে লিভ গ্যাপস ইন এমপ্লয়মেন্ট, মানে হচ্ছে যে তোমার যদি কোনো এমপ্লয়মেন্ট মানে না থাকে মাঝখানে, ধরো তুমি 1 বছর চাকরি করছো, 2 বছর সরকারি চাকরির জন্য আবেদন করছো, ওই 2 বছর কিচ্ছু করো নাই, তারপরে আবার তুমি দেখলা যে না তোমার সরকারি চাকরি হচ্ছে না, তুমি আবার বেসরকারি চাকরিতে ব্যাক করলা, তখন ওই যে 2 বছর তুমি কিছু করো নাই, এটা ব্ল্যাঙ্ক রাখলে কিন্তু একটু নেগেটিভ ইমপ্রেশন তৈরি হতে পারে। এই জন্য
তুমি এখানে এমন একটা কিছু বলো যে তুমি ফ্রিল্যান্সিং করতা, অথবা তুমি বিজনেস স্টার্ট করতে চেয়েছিলা, অথবা তুমি কিছুদিন ফ্যামিলিকে টাইম দিয়েছো। এই ধরনের কিছু ব্যাকআপ ওয়ার্ডস যেন তোমার রেডি থাকে। এই ধরনের এমপ্লয়মেন্ট অবশ্যই দেওয়া উচিত। আর যদি এরকম হয় যে যে চাকরিটা করেছিলা সেটা রিলেভেন্ট না একেবারেই, তখন তুমি সেটা সিভিতে না দেওয়াটাই বেটার। যখন তোমাকে জিজ্ঞেস করবে যে আপনি 2 বছর কোথায় ছিলেন, আপনার তো 2 বছর ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখানে, তখন বলবো যে আমি যে চাকরিটা করতাম সেটা আসলে এই চাকরির সাথে রিলেভেন্ট না, সেই জন্য আমি উল্লেখ করি নাই এখানে। কিন্তু আমি সেখানে ছিলাম, আমি এই পোস্টে চাকরি করেছি, আমার মনে হয়েছে যে এই চাকরিটার সাথে সঙ্গতিপূর্ণ না, সেই জন্য আমি এখানে উল্লেখ করি নাই। এইভাবে তুমি উত্তরটা দিতে পারো। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডোন্ট ইউজ দ্য রেফারেন্স হু ডাজন্ট নো ইউ। আমাদের স্টুডেন্টদের মধ্যে বা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা রেফারেন্সই দেই, রেফারেন্স দিতে হয় তাই দেই, কিন্তু আইডিয়া কিন্তু এটা উচিত না। আমাদের দেশে রেফারেন্স চেক করা হয় না, কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এবং হচ্ছে বিদেশে যদি কোনো কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করো, অথবা তুমি যদি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার সেই সংশ্লিষ্ট রেফারেন্সকে মেইলে অথবা ফোন দিয়ে তোমার সম্পর্কে জাজমেন্ট নেওয়া হবে। বিষয়টা অনেকটা এরকম, ধরো আমার কলেজে কোনো একজন স্টুডেন্ট, সে আমার নামটা রেফারেন্স হিসেবে উল্লেখ করে দিল, কিন্তু আমি তাকে পার্সোনালি চিনি না। এখন আমাকে যখন ফোন দেওয়া হবে যে লেটস সে আপনি কি সাকিবকে চেনেন, তা আমি বলবো যে কোন সাকিব, তখন বললো লেটস সে নাজমুস সাকিব বা এই ধরনের একটা নাম বলা হলো। তা আমাকে যদি এরকম একটা নাম দেওয়া হয়, আমি বলবো যে আমার কলেজে তো অনেকগুলো নাজমুস সাকিব আছে, কোনটা? তখন আমি যদি এমপ্লয়ারকে এই ধরনের উত্তর দিতে থাকি, মানে যে আসলে আমি তাকে চিনতেই পারতেছি না ভালোভাবে, তখন কিন্তু তারা বিরক্ত হয় এবং তারা ভাবে যে আসলে এই ছেলেটা এমন একজন রেফারেন্সকে উল্লেখ করছে যেই রেফারেন্স নিজেই তারা ভালো করে চেনে না। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? এই জন্য তোমরা রেফারেন্স হিসেবে সবসময় চেষ্টা করবে এমন একজন রেফারেন্স উল্লেখ করতে যে রেফারেন্সটা তোমাকে পার্সোনালি চেনে, এবং রেফারেন্সটা দেওয়ার আগে তুমি তাকে একটু ফোনে বা অন্য যে কোনো ভাবে একটু জানায় রাখবা যে স্যার আমি একটা জায়গায় অ্যাপ্লাই করেছি, আমি রেফারেন্স হিসেবে আপনার নামটা দিতে চাই। যদি কখনো রেফারেন্স জন্য আপনার কাছে ফোন দেওয়া হয় বা মেইল করা হয়, আপনি স্যার কাইন্ডলি আমার ব্যাপারটা পজিটিভলি তাদের একটা ফিডব্যাক দিন। এরকম একটা কিছু জানায় রাখা, এটা একটা কার্টেসি। এখন কথা হচ্ছে জানায় রাখলা, কথা হচ্ছে কি ধরনের রেফারেন্স দিবা তুমি সিভিতে। সবসময় যেন মনে রাখবা যে একজন ফ্রেশারের ক্ষেত্রে সিভিতে রেফারেন্স দেওয়া উচিত হচ্ছে অন্তত পক্ষে একটা রেফারেন্স দেওয়া উচিত। আর যদি দুইটা দাও, দুইটা দিলে অবশ্যই একটা রেফারেন্স হবে তোমার একাডেমিক রেফারেন্স। একাডেমিক মানে হচ্ছে তোমার কলেজ বা তোমার ইউনিভার্সিটি অথবা তোমার ইনস্টিটিউশন, যেটাই হোক না কেন সেখানকার একজন শিক্ষকের, সেই শিক্ষক লেকচারার হতে পারেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারেন, প্রতিষ্ঠান প্রধান হতে পারেন। তবে প্রতিষ্ঠান প্রধান হলে সেখানে আবার একটা কথা আছে, প্রতিষ্ঠান প্রধানের রেফারেন্স দিলে যদি সে তোমাকে না চেনে তাহলে প্রতিষ্ঠান প্রধানের রেফারেন্স না দেওয়াই ভালো। যেমন কেউ একজন হয়তো বা বুটেক্সে পড়ে, সেই ইউনিভার্সিটির ভিসির নাম রেফারেন্সে দিয়ে দিল। এখন ভিসিরা তো ডেফিনেটলি পার্সোনালি একজন স্টুডেন্টকে নাও চিনতে পারে, অথবা তুমি ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান অথবা ডিপার্টমেন্টের হেড তার নাম দিছো, সেই ডিপার্টমেন্ট হেড তোমাকে পার্সোনালি চেনেই না। এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। তুমি দিবা যেই শিক্ষক তোমাকে ভালো চেনেন তার নাম দিতে পারো, অথবা ওই রিলেভেন্ট ফিল্ড, লেটসে তুমি প্রোডাকশনে চাকরি করছো, প্রোডাকশনের কোনো একজন ম্যানেজার অথবা প্রোডাকশন একজন জিএম যে তোমার পরিচিত, তার নাম তুমি রেফারেন্সে দিতে পারো। আর যদি মনে করো যে স্যার আমাকে কেউ চেনে না দুনিয়ার, আমি একেবারেই অভাগা, আমাকে পার্সোনালি কেউ চিনে না কিছুই, আমি আমি কারো কাছে যেতেও পারি না, এই ধরনের সিচুয়েশন যদি হয়, তাহলে অন্তত এমন একটা জায়গায় তুমি যাবা যে হয়তোবা খুব বড় পজিশনে নাই কিন্তু তোমাকে পার্সোনালি চেনে এবং তোমার রেফারেন্স দিতে পারবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশটা খুবই ছোট জায়গা এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মানে সবারই এমন পজিশনে দু একজন আছে যারা রেফারেন্স দেওয়া যায়। ফার্স্ট ব্লাড ছাড়া যে কোনো রেফারেন্স তুমি মামা চাচাও দিতে পারবা, তবে ফার্স্ট ব্লাড এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না, অর্থাৎ ভাই বোন বাবা মা এই চারজন বাদে তুমি যে কোনো রেফারেন্স চালিয়ে দিতে পারো। ভাই বোন বাবা মা ছাড়া মামা চাচা দেখাইতে পারো, বলার দরকার নাই যে সে কি তোমার মামা হয় না চাচা হয়, সরাসরি বলার দরকার নেই। যখন ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে যে আপনি যা রেফারেন্স দিয়েছেন উনি আপনার কি হয়, আপনি বলবেন যে আমি প্রফেশনালি তাকে চিনি অথবা আমি আহ ব্যক্তিগতভাবে তার সাথে পরিচিত, এভাবে বলে দিবা, তাহলেই হবে, আত্মীয় বলার দরকার নেই সেক্ষেত্রে। 5 টিপস ফর অ্যান ইফেক্টিভ সিভি, আমরা বলি যে 5C বা 5টা C আছে। 1 নম্বর হচ্ছে কমপ্লিট। একটা সিভি কে অবশ্যই কমপ্লিট হতে হবে, তুমি যে ফরম্যাট ইউজ করো না কেন
সাধারণত আমাদের ভিতরে একটা প্রবণতা আছে, আমরা গুগল থেকে ডাউনলোড করি সিভি ফরম্যাট, তারপর সেগুলোর মধ্যে কি করে অ্যাড করে দিয়ে দিই। এখন ফরম্যাট কপি করার ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধাটা হচ্ছে সুন্দর সুন্দর ফরম্যাট পাওয়া যায়, আর অসুবিধাটা হচ্ছে অধিকাংশ ফরম্যাট গুলো, যেমন আমরা যদি একজন সিনিয়র ভাই থেকে একটা ভালো ফরম্যাট নেই অথবা যদি গুগল থেকে ফরম্যাট সাপোর্ট নিয়ে নেই, এই ফরম্যাটের মধ্যে কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট গুলো তোমার এখনো অ্যাচিভমেন্ট হয় নাই। লেটস সে তুমি ফ্রেশার, তোমার তো জব এক্সপিরিয়েন্স নাই, এখন ওরা যে ফরম্যাটটা বানাচ্ছে সেই ফরম্যাটটা জব এক্সপিরিয়েন্সের অংশটা যদি তুমি কেটে দাও, তাহলে এই ফরম্যাটটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাতে ইনকমপ্লিট সিভি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমাকে ওই ধরনের ফরম্যাট ইউজ না করাটাই বেটার, যেখানে তোমার সিভিটা ইনকমপ্লিট হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি থাকতে হবে, অর্থাৎ পুরো সিভিতে যেন একটা অ্যালাইনমেন্ট এবং কালার এবং হচ্ছে ফন্ট স্টাইল, এগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে। তুমি যদি ক্যালিব্রি ফন্ট ইউজ করো, পুরো সিভিতেই তুমি ক্যালিব্রি ইউজ করো। যদি তুমি টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করো, পুরো সিভিতেই তুমি টাইমস নিউ রোমান ইউজ করো। অথবা তুমি যদি এরিয়াল ফন্ট ইউজ করো, সেটা ইউজ করো। কিন্তু ভুলো কমিক ফন্ট অথবা স্যান্স শেরিফ বা এরকম ফাঙ্কি স্টাইলের কিছু ডেইলি স্টারের মতো যে ধরনের ফন্ট, এই ধরনের ফন্ট ইউজ না করাটাই ভালো, কারণ এগুলো পড়তে কষ্ট হয় এবং এমপ্লয়াররা বিরক্ত হয় যে পড়তে কষ্ট হচ্ছে অনেক। তার মানে কনসিস্টেন্সি থাকতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের ক্লিয়ার থাকতে হবে, সরি 3 নম্বর পয়েন্ট হচ্ছে কারেন্ট, মোস্ট রিসেন্ট এন্ড আপডেটেড থাকতে হবে। অর্থাৎ তুমি যে সিভিটা দিচ্ছ সেটা যেন আপডেটেড হয়, এমন যেন না হয় যে তুমি বিডি জবসে, লেটস উদাহরণ হিসেবে বলি, বিডি জবসে একটা সিভি খুলেছিলা, সেই সিভিটা তুমি খুলছো 2019 সালে আপডেট করছিলে, তারপর এখনো আপডেট করো নাই। 2020 সালে একটা চাকরির বিজ্ঞাপন আসছে, তুমি অ্যাপ্লাই ফর জব দিয়ে পাঠাই দিছো। এখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এই মাঝখানে একটা বছর তুমি তোমার সিভিতে কোনো কিছু অ্যাড করো নাই। এখন এই সিভিটা যখন যাবে, বেসিক্যালি এটা কিন্তু কারেন্ট সিভি না, তার মানে তুমি কিন্তু অনেক ইনফরমেশন যেগুলো অ্যাড করা দরকার ছিল সেটা দাও নাই। 4 নাম্বার হচ্ছে ক্লিয়ার হতে হবে, ওয়েল ম্যানেজড এন্ড লজিক্যাল অর্ডার হতে হবে। মানে ইচ্ছা মতো এক জায়গা থেকে লেফট অ্যালাইনমেন্ট শুরু করছো, এক জায়গা থেকে রাইট অ্যালাইনমেন্ট শুরু করছো, কিংবা অনেক বেশি ইনফরমেশন দিতে গিয়ে একবারে যাচ্ছে তাই মতো হিজিবিজি করে ফেলছো, এই ধরনের কাজ করা যাবে না। এবং ফাইনালি হচ্ছে কনসাইজ হতে হবে, এটা সিভিটা যেন কনসাইজ হয়। এখানে তুমি কিওয়ার্ডস ইউজ করবা, বেশিরভাগ জায়গায় শর্ট সেন্টেন্স বা কিওয়ার্ডস অথবা পাওয়ার ওয়ার্ডস ইউজ করতে হয়। পাওয়ার ওয়ার্ডস কি, এটা আমি একটু পরে বলবো। আমি আসলে মূলত সিভির যে ভিন্ন বিষয়গুলো নিয়ে আগে বলছি, তারপর তোমাদের মডেল দেখাবো কয়েকটা সিভির, যে মডেলগুলো দেখলে তোমাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার হবে এবং তোমরা বুঝতে পারবে আসলে সিভিটা ঠিক কিরকম হলে একজন এমপ্লয়ারের দৃষ্টিতে সুন্দর সিভি বা ভালো সিভি হয়। তো হোয়াট শুড বি অন এ সিভি অর রিজিউমি, আমরা একটা সিভি বা রিজিউমিতে আসলে মৌলিক কি কি বিষয় থাকা উচিত, একেবারে মৌলিক যেগুলো না থাকলে হবে না। 1 নম্বর হচ্ছে স্টার্ট উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন। তোমার সিভির একেবারেই উপরেই কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, সবার উপরে থাকবে। এবং সব সময় মনে রাখবা, তুমি যদি একটা লেটার হেড খামে সিভি দাও, তাহলে সিভিটা এমন ভাবে ভাঁজ করতে হবে যেন ওই খাম থেকে সিভিটা বের করার সময় তোমার ছবি এবং তোমার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সবার উপরে আগে বের হয়। অথবা আর একটু সহজ করে বলি, ধরো তোমরা অনেকেই দেখছো যে মার্কেটে বা বিভিন্ন কোম্পানিতে এক ধরনের সিভি পাওয়া যায়, অথবা ব্যাংকের থেকে মাঝে মাঝে কিছু চিঠি আসে, যে চিঠির খামগুলো এরকম, খাম একটা সাদা খাম থাকে, সেই সাদা খামের উপরে একটা পাতলা স্বচ্ছ একটা প্লাস্টিক থাকে বা স্বচ্ছ একটা পলিথিনের মতো থাকে। আমার মনে হয় অনেকে এই ধরনের সিভি, সরি অনেকে এই ধরনের খাম দেখছো, সাদা রঙের খাম, সেই খামের মধ্যে একপাশে স্বচ্ছ পলিথিনের মতো অংশ থাকে যেটা দিয়ে ভিতরের অংশটা দেখা যায়। মূলত এই এই ধরনের খামের উদ্দেশ্যটা হচ্ছে তুমি যে সিভিটা বানাচ্ছ বা তুমি যে রিজিউমি বানাচ্ছ সেটা ভাঁজ করে ঢোকানোর সময় এমন ভাবে ওটা ঢোকাতে হয় যেন ওই স্বচ্ছ জায়গা দিয়ে তোমার অ্যাড্রেসটা দেখা যায়, অর্থাৎ নতুন করে যেন কোনো অ্যাড্রেস ওই খামের উপর লিখতে না হয়। এটা কিন্তু এক ধরনের স্টাইল বা এটা এক ধরনের মানে নর্মস বা ফর্মালিটিস, যেটা কিভাবে একটা খামের মধ্যে সিভিটা রাখতে হবে। তোমাকে অবশ্যই সিভি থেকে মানে খাম থেকে সিভিটা বের করার সময় যেমন তোমার কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং ছবির অংশটা আগে দেখা যায়, এভাবে ভাঁজ করতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশনে অবশ্যই তোমার ফুল নেম থাকতে হবে, প্রেজেন্ট মেইল অ্যাড্রেস থাকতে হবে, ইমেল অ্যাড্রেস থাকতে হবে, এবং ইমেল অ্যাড্রেসটা হতে হবে হচ্ছে অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। এখানে আমার একটা কথা আছে, কথাটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ফেসবুক ইউজ করো, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে চাকরির সময় সেই একই ইমেল অ্যাড্রেস ইউজ করো। আইডিয়ালি
আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা চাকরির জন্য যে সিভিটা, চাকরির জন্য তোমরা যে ইমেলটা ইউজ করবা সেটা যেন সেপারেট ইমেল অ্যাড্রেস হয়, এবং সেই সেপারেট ইমেল অ্যাড্রেসটা এবং ফেসবুকের ইমেল অ্যাড্রেস যেন কখনোই এক না হয়, কারণ ফেসবুকের ইমেল অ্যাড্রেসে প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসতে থাকে এবং স্প্যামিং হতে থাকে। এই জন্য যদি একই ধরনের ইমেল অ্যাড্রেস তোমরা ইউজ করো তাহলে কিন্তু সমস্যা হবে। 2 নম্বর হচ্ছে তোমাদের মধ্যে অনেকে দুই তিনটা মেইল অ্যাড্রেস ইউজ করে এবং কেউই 2-3টা ইমেল অ্যাড্রেস কিন্তু ইউজ করো না একসাথে। এটা আসলে অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা হচ্ছে যে তুমি যেই মেইল অ্যাড্রেসটা ইউজ করবা ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা অন্তত প্রতিদিন তুমি যেন চেক করতে পারো, বা তোমার মোবাইলে যে জিমেইলের অ্যাপসটা আছে সেখানে যেন ইমেল আসলে একটা মেসেজের টিউনের মতো সাউন্ড হয়, যেন তুমি বুঝতে পারো যে তোমার একটা ইমেল আসছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইমেলের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইমেল হওয়া উচিত তোমার নামের সাথে সঙ্গতিপূর্ণ একটা ইমেল অ্যাড্রেস। যেমন ধরো আমার নিজের ইমেল অ্যাড্রেসের কথা বলি, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ মুরাদ শুভ, আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে jahidmurad.shubho@gmail.com। এখন আমি jahidmurad.shubho@gmail.com, এটা একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস হতে পারে। আবার তুমি আরেকজন ইমেল দেখতে পারো, হয়তোবা কারো নাম হচ্ছে লেটস সে আনিকা, কারো নাম আনিকা জামান অথবা আনিকা ফারিয়া, এরকম কিছু একটা নাম হতে পারে। এখন আনিকা ফারিয়া যদি তার নাম হয় তাহলে দেখা গেল তার ইমেল অ্যাড্রেসটা হতে পারে anika.faria অথবা anika -12034, এরকম নাম্বার দিয়ে যুক্ত হয়ে হতে পারে। কিন্তু এরকম ইমেল অ্যাড্রেস কখনোই দেওয়া যাবে না যেমন তোমার নামের মধ্যে লেখা হচ্ছে প্রিন্সেস আনিকা অথবা হচ্ছে নীলপরি আনিকা, এরকম ধরনের ফাঙ্কি স্টাইলের ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না। এটা ইটস লুকস ভেরি অড অ্যান্ড ইটস ভেরি মাচ আনপ্রফেশনাল। এই ধরনের ইমেল অ্যাড্রেস যদি কারো থাকে কখনোই চাকরিতে এই ধরনের ইমেল অ্যাড্রেস দিবা না। অবশ্যই তোমার চাকরির ইমেল অ্যাড্রেসটা হতে হবে তোমার নামের সাথে মিল রেখে। 2 নম্বর হচ্ছে এডুকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা যখন সিভিতে দিতে হয় তখন আমরা একটা মেথড ইউজ করতে বলি, সেটা হচ্ছে লিফো মেথড। এই লিফো মেথডের সাথে তোমাদের মধ্যে অনেকেই পরিচিত, তোমরা যারা অ্যাকাউন্টিং এর কোর্স করছো তারা জানো, অথবা যারা সাপ্লাই চেনের 2-একটা কোর্স করছো, অথবা সাপ্লাই চেন নিয়ে যারা পড়াশোনা করছো টুকটাক, তারা জানো এই যে লিফোটা কি। মূলত লিফোটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লিফোর পাশাপাশি আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ফিফো, মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। লিফোটা মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সবার শেষে যেটা হয় সেটা সবার আগে আসবে। আর ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে সবার আগে যেটা আসবে সেটাই সবার আগে আসবে। তো আমরা কিভাবে লাস্ট ইন ফার্স্ট আউটটা নিয়ে আসবো? লাস্ট ইন ফার্স্ট আউটটা আনার সিস্টেমটা হচ্ছে, তুমি সর্বশেষ যে ডিগ্রিটা অ্যাচিভ করেছো অথবা সর্বশেষ যে ডিগ্রিটাতে তুমি অ্যাপিয়ার্ড হয়েছো, লেটস সে তোমরা তো বেশিরভাগই এখানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তোমরা হয়তোবা উল্লেখ করবা যে পিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অবলিক দিয়ে লিখতে পারো যে অনওয়ার্ড অথবা অ্যাপিয়ার্ড, মানে হচ্ছে তুমি পরীক্ষা ফাইনাল এক্সাম দিয়েছো, তোমার রেজাল্ট এখনো হয়নি, তারপরে দিতে হবে এইচএসসি, তারপরে দিতে হবে এসএসসি, তার মানে হচ্ছে লাস্টে সর্বশেষ যেটা সেটা হচ্ছে সবার আগে আসবে। যদি তুমি এমবিএ করো অথবা যদি এমএসসি করো তাহলে এমএসসি বা এমবিএ আগে আসবে, তারপরে যেটা আসবে এইভাবে ধারাবাহিকভাবে আসবে। তো এটা হচ্ছে মূলত লাস্ট ইন ফার্স্ট আউটের সিস্টেম। অর্থাৎ এডুকেশন গুলো দেওয়ার সময় তোমাকে সর্বশেষটা আগে দিতে হবে, তারপরে ধাপে ধাপে তুমি পিছনের দিকে আসবে। 3 নাম্বার হচ্ছে প্রফেশনাল এক্সপেরিয়েন্স, এটা অবশ্যই দিতে হয়। যদি তোমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকে দিবা, আর যেহেতু তুমি ফ্রেশার, বেশিরভাগই এখানে ফ্রেশার, তোমাদের প্রফেশনাল এক্সপেরিয়েন্স দেওয়া লাগবে না, কিন্তু যখন তোমার এক্সপেরিয়েন্স হবে অবশ্যই এক্সপেরিয়েন্স দিতে হবে। 4 নাম্বার হচ্ছে অ্যাওয়ার্ডস এন্ড অ্যাচিভমেন্টস। আমরা আশা করি যে আন্ডার গ্রাজুয়েটে থাকা একজন স্টুডেন্টের অবশ্যই মিনিমাম একটা বা দুইটা অ্যাওয়ার্ডস বা অ্যাচিভমেন্ট থাকা উচিত। অ্যাওয়ার্ডস বা অ্যাচিভমেন্ট কি হতে পারে? ধরো তুমি ডিবেটিং এ, ইন্টার কলেজ ডিবেটে তুমি মানে হয়েছো, চ্যাম্পিয়ন হয়েছো, অথবা তুমি এক্সটেম্পোর স্পিচে চ্যাম্পিয়ন হয়েছো, অথবা তুমি বলতে পারো যে তুমি নাসা স্পেস অ্যাপস অথবা এই ধরনের কোনো মানে কোনো একটা কম্পিটিশনে তুমি তোমার টিম ফার্স্ট হয়েছিল অথবা সেকেন্ড হয়েছিল বা রানার আপ হয়েছিল, অথবা তুমি আরো কিছু অ্যাচিভমেন্ট অথবা হতে পারে তুমি স্পোর্টসে তুমি অ্যাচিভমেন্ট করেছো, তুমি ফার্স্ট প্রাইজ পেয়ে আসছো, এই ধরনের বিভিন্ন অ্যাচিভমেন্ট তোমার থাকতে পারে। লিডারশিপ পজিশনটা কিন্তু এখানে আসবে না, লিডারশিপ পজিশনটা একটু আলাদা। তার মানে হচ্ছে অ্যাচিভমেন্ট এবং অ্যাওয়ার্ড এটা আসতে হবে। আর যারা হচ্ছে হায়ার এডুকেশনের জন্য যায় তাদের বেলায় অ্যাচিভমেন্টের বেলায় বা অ্যাওয়ার্ডস এর বেলায় হতে পারে যে তারা হয়তো বা মেরিট স্কলারশিপ পেয়েছে, অথবা লিখতে পারো যে তুমি ডিনস অ্যাওয়ার্ড পেয়েছো, অথবা মানে তুমি
আউটস্ট্যান্ডিং এফোর্ট বা আউটস্ট্যান্ডিং কোনো একটা অ্যাওয়ার্ডস তুমি পেয়েছো, এই ধরনের কোনো কিছু তুমি দিতে পারো। আর 5 নাম্বারটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যান্ড ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স। আমি সবসময় বলি যে আমাদের কলেজের, অর্থাৎ আমি সার্চ থেকে টিচার যেহেতু, আমি সার্চ থেকে সবসময় বলি যে তোমরা অবশ্যই এক্সট্রা কারিকুলার এবং ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত হবা। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে তুমি যখন একটা ফ্রেশার হিসেবে চাকরির বিজ্ঞাপন মানে চাকরিতে যাও, তখন কিন্তু একই কলেজ একই ইউনিভার্সিটি থেকে যাওয়া অনেক স্টুডেন্ট থাকে যাদেরকে আলাদা করার কোনো উপায় থাকে না। সিজিপিএ লেটস সে একজন 3.5, একজন 3.45, এই 3.45 এবং 3.5 এর কারণে 3.5 কিন্তু চাকরি পেয়ে যাবে না। এখানে কিন্তু মোরলেস এই 0.05 এর ভ্যারিয়েন্স ওদের কাছে কোনো ম্যাটার করে না। ওদের কাছে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি কতগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে আসছো, অথবা তোমার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা। বিশেষ করে আইভি লিগ মানে তোমরা জানো অনেকে, আইভি লিগ মানে হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি গুলোকে একসাথে আইভি লিগ বলা হয়। অথবা অক্সফোর্ড হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি গুলোর কথা যদি আমরা বলি, ক্যামব্রিজ তো আছেই, প্রিন্সটন ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটি গুলো কিন্তু তুমি যখন তোমার এসওপি লিখবা বা তোমার যখন নিজের সম্পর্কে যখন তুমি লিখবা, তখন কিন্তু ওরা দেখে যে তুমি কতটা সোশ্যাল ওয়েলবিং বা তুমি কতটা হিউম্যান ডেভেলপমেন্টের জন্য কতটা কাজ করেছো, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কি, কিংবা তোমার কোনো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা। এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি দেখা হয়। শুধু যদি তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো তাহলে কিন্তু তোমার সিলেক্ট হওয়ার চান্সটা কমে যায়। এই জন্য সবসময় আমরা বলি যে পড়াশোনার সাথে সাথে তোমাকে কোনো না কোনো ক্লাবের সাথে যুক্ত থাকতে হবে, কোনো না কোনো ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে, যেটা তোমাকে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে দেশের বাইরে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে, অথবা বাংলাদেশেই কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকখানি আগায় রাখবে। তুমি যদি ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স থাকো লাইক জাগো ফাউন্ডেশন কিংবা বিদ্যানন্দ ফাউন্ডেশন কিংবা এই ধরনের বিভিন্ন ধরনের আমরা দেখি যারা হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করে, অথবা তুমি তোমার ইন্টার কলেজ বা ইন্ট্রা কলেজে বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটিস এর জন্য কাজ করে, এই ধরনের ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে। টিপস অন প্রফেশনাল এক্সপিরিয়েন্স সেকশন আমরা যদি বলি, include anything you were paid to do or was extensive and regular volunteer work। তোমার যেই কাজের জন্য তুমি বেতন পেয়েছো সেটা তুমি যুক্ত করে দাও। এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো স্টুডেন্ট লাইফেই এক জায়গায় চাকরি করতাম, লেটস সে তুমি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে ট্রেনার হিসেবে কাজ করছো, হইতেই পারে। অথবা তুমি 10 মিনিট স্কুলে তুমি কাজ করো, লেটস সে উদাহরণ হিসেবে বলছি, তো এটা তুমি ইউ আর গেটিং পেইড ফর দ্যাট, তাহলে তুমি সেটা উল্লেখ করে দাও তোমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের মধ্যে। যদি তোমার রিয়েল টাইম এক্সপেরিয়েন্স থাকে, লাইক তুমি হয়তো 2 বছর বা 3 বছর চাকরি করেছো টেক্সটাইলে কোনো একটা কোম্পানিতে, তুমি সেই এক্সপেরিয়েন্স গুলো যুক্ত করে দাও। অবশ্যই তোমার রিলেভেন্ট গুলো যুক্ত করতে হবে, এবং রিলেভেন্ট ছাড়া ইরেলেভেন্ট কোনো কিছু যুক্ত করবে না। অনলি লিস্ট আইটেমস রিলেভেন্ট টু একাডেমিক ওয়ার্ক, মানে হচ্ছে তুমি যদি ফ্রেশার হও, তোমার একাডেমিক কাজের সাথে যুক্ত বা রিলেভেন্ট যে বিষয়গুলো তোমাকে যুক্ত করতে হবে। যেমন একটা উদাহরণ দেই, কেউ হয়তো ইউএসএ কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবে, এখন তার সিভিতে যে বিষয়গুলো আসা উচিত সেটা হচ্ছে একাডেমিক্যালি সে কি রিসার্চ করেছে, কোন ধরনের ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স তার ছিল, এগুলো থাকতে হবে। এখন তুমি ফটোগ্রাফি করে আসছো, এটা আসলে তোমার এমএসসি তে চান্স পাওয়ার ক্ষেত্রে মানে কোনো প্রভাব ফেলবে না, সুতরাং এটা দেয়া না দেওয়া সমান কথা। তার মানে হচ্ছে যেই লিস্ট আইটেম গুলো রিলেভেন্ট সেগুলো দিতে হবে, এবং লিস্ট মোস্ট রিসেন্ট ফার্স্ট, সবচেয়ে লেটেস্টটা আগে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বেলা যদি বলি, দেয়ার ইজ নো নিড টু লিস্ট এভরি জব দ্যাট ইউ এভার হ্যাড, সব কিছু দিতে হয় এমন কোনো কথা নাই, শুধুমাত্র রিলেভেন্ট গুলো দিচ্ছ। আর ডোন্ট জাস্ট লিস্ট ইউর ডিউটিস। তুমি একটা সিভি লিখছো, সেখানে তুমি লিখছো যে তুমি ম্যানেজার হিসেবে ছিলা, সেই ম্যানেজার হিসেবে তুমি এই কাজগুলো করছো, জাস্ট এইভাবে লিখে গেছো, এরকম না। জিনিসগুলো লিখতে হবে একটু অর্গানাইজড ওয়েতে লিখতে হবে, এমন ভাবে যে তোমার স্কিল গুলো দেখে যেন এমপ্লয়ার মনে হয় যে আমি তো ঠিক এই স্কিল বা এই ধরনের কোয়ালিফিকেশনই চাচ্ছিলাম আমার কোম্পানির জন্য। অর্থাৎ ইউ আর সেলিং ইউর কোয়ালিটিস অর ইউ আর সেলিং ইউর স্কিলস ইন এক্সচেঞ্জ অফ দি মানি ইউ আর ডিজার্ভিং ফর, মানে হচ্ছে তোমার এই যোগ্যতার কারণে তুমি এই পরিমাণ স্যালারি ডিমান্ড করো, এই ধরনের একটা সেলেবল অ্যাট্রিবিউটস তোমাকে তৈরি করতে হবে। আর অবশ্যই ডেট উল্লেখ করতে হবে, কত তারিখ থেকে কত তারিখে তুমি ছিলা, কোম্পানির নাম কি, কোন পজিশনে ছিলে এবং তোমাকে কি করতে হয়েছে।
এই ক্ষেত্রে একটা ভালো একটা অ্যাপ্রোচ আছে যেটাকে আমরা বলি হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। এই স্মার্ট অ্যাপ্রোচটা কি, এটা হয়তোবা তোমরা যারা মার্কেটিং এর কোর্স করে আসছো তারা জানো, অথবা কোনো না কোনো কোর্সে হয়তোবা তোমরা স্মার্ট অ্যাপ্রোচটা করে আসছো। সেটা হচ্ছে স্মার্ট কিন্তু একটা অ্যাক্রোনিম, যে অ্যাক্রোনিমের প্রত্যেকটার আলাদা আলাদা মানে আছে। লাইক এস মানে হচ্ছে স্পেসিফিক, এম মানে হচ্ছে মেজারেবল, এ মানে হচ্ছে অ্যাটাইনেবল, আর মানে হচ্ছে রিলেভেন্ট, এবং টি মানে হচ্ছে টাইম বাউন্ড। এক নাম্বার হচ্ছে স্পেসিফিক। যেমন তুমি মার্কেটিং এ কোনো একটা চাকরির জন্য আবেদন করছো, তোমার মার্কেটিং এর চাকরির জন্য কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের কোনো এক্সপিরিয়েন্স কিন্তু স্পেসিফিক। তুমি বলতে পারো যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি করে আসছি, আমাকে কাস্টমার ডিল করতে হতো। অথবা তুমি বলতে পারো আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে কিছুদিন চাকরি করেছি, যেখানে আমার একটা 20 জনের টিমের সাথে কাজ করতে হয়েছে, আমরা 5টা ইভেন্ট আমরা অর্গানাইজ করেছি। অথবা তুমি বলতে পারো যে আমি ডিবেটিং ক্লাবে ছিলাম, আমরা আমি গত 3 বছরে 3টা ইন্টার কলেজ ডিবেট ফেস্টিভ্যাল আয়োজন করেছি, এবং আমরা প্রায় 100টা টিম নিয়ে একটা ফেস্টিভ্যাল বা অলিম্পিয়াড করেছিলাম। এই ধরনের বিভিন্ন স্পেসিফিক ইনফরমেশন তুমি দিতে পারো। মেজারেবল মানে হচ্ছে সেটা যেন মেজার করা যায়। মেজার মানে হচ্ছে তুমি ঠিক কয়টা ইভেন্ট করেছো, অথবা তুমি কতগুলো চাকরি করেছো, কতজন মানুষকে তুমি লিড করেছো, বা এই ধরনের যে ইনফরমেশন গুলো যেটা মেজার করা যায় অ্যাকচুয়ালি, যেটাকে একটা নাম্বার দিয়ে নিউমেরিক্যাল ভ্যালুতে এক্সপ্রেস করা যায়, সেই বিষয়গুলো হচ্ছে আসতে হবে। এ হচ্ছে অ্যাটাইনেবল, মানে হচ্ছে যেটা অর্জনযোগ্য অ্যাটাইনেবল। আর মানে হচ্ছে রিলেভেন্ট, যেটা অলরেডি বলে ফেলেছি যে রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স হতে হবে। এবং টি মানে হচ্ছে টাইম বেসড, অর্থাৎ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে তুমি এই কাজগুলো করেছো সেই বিষয়গুলো তোমার টাইম বেসডে আসতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অলরেডি বলে ফেলছি। এখানে একটা বিষয় আমার মনে হয় যে একটু স্পেসিফিক ভাবে বলবো, সেটা হচ্ছে তুমি সব ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মধ্যে দিবা না। যেমন অনেকে একটা ভুল করে, ভুলটা কি, ভুলটা হচ্ছে তুমি লিখছো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে মেম্বার এসকেটেক ক্যারিয়ার ক্লাব, মেম্বার পিটেক ডিবেটিং ক্লাব, মেম্বার সিটেক সায়েন্স ক্লাব, এরকম লিখছো। তুমি একটা সিভি দিছো, সেই সিভি দিয়েছো হচ্ছে 4 বছর তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করছো। 4 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তোমার অ্যাচিভমেন্ট হচ্ছে তুমি ওই ক্লাবের মেম্বার। তাহলে আসলে কি মিন করে, তুমি আসলে ইউ আর এ গুড ফর নাথিং, মানে আসলে তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারো না। তুমি ফার্স্ট ইয়ার একটা ছেলে মেম্বার হয় টাকা দিয়ে, 4 বছর পরে তুমি ওই মেম্বারই রয়ে গেছো, তোমার কোনো লিডারশিপ মানে যোগ্যতা নাই, যে কারণে তুমি ওই ক্লাবের না প্রেসিডেন্ট হইতে পারছো, না জেনারেল সেক্রেটারি হইতে পারছো, না ভাইস প্রেসিডেন্ট হইতে পারছো, না অর্গানাইজিং সেক্রেটারি হইতে পারছো, না কিছুই হইতে পারো না। তোমার সিম্পল যোগ্যতা হচ্ছে তুমি মেম্বার। তার মানে হচ্ছে তুমি আসলে কিছুই অ্যাচিভ করতে পারো না। 4 বছরে তুমি ক্লাবকেও কিছু দাও নাই, ক্লাব থেকে তুমি কিছু শিখো নাই। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা রং ইমপ্রেশন তৈরি করে। যদি তোমার সিভিতে দেওয়ার মতো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিতান্তই না থাকে, তখন তুমি উল্লেখ করবা যে ঠিক আছে, আই এম এ মেম্বার অফ সার্চটেক সায়েন্স ক্লাব, অথবা আই এম এ মেম্বার অফ নিটার ক্যারিয়ার ক্লাব, এরকম তুমি দিতে পারো। বাট আইডিয়ালি তোমার পজিশনটা এখানে আসা উচিত। তুমি এইভাবে লিখবা যে প্রেসিডেন্ট পিটেক সায়েন্স ক্লাব, অথবা প্রেসিডেন্ট পিটেক কালচারাল ক্লাব, এভাবে দিলা যদি থাকে আর কি। এবং টার্মটা দিয়ে দিবা যে তুমি এত সেশনের প্রেসিডেন্ট ছিল, অথবা এত সেশনের জেনারেল সেক্রেটারি ছিল। এখন একটা হইতে পারে যে তুমি একই সংগঠনে অর্গানাইজিং সেক্রেটারিও ছিলা, আবার 1 বছর পরে তুমি সেখানে প্রেসিডেন্ট হয়ে গেছো। তাহলে তোমার ওই অর্গানাইজিং সেক্রেটারি কথাটা উল্লেখ করার দরকার নেই, তুমি উল্লেখ করবা তুমি প্রেসিডেন্ট ছিল, সেটা উল্লেখ করবা। ধরো তুমি একই সাথে 2টা বা 3টা অর্গানাইজেশনের সাথে যুক্ত, তাহলে যেটা করবা সেটা হচ্ছে যে অর্গানাইজেশনে তোমার পজিশনটা সবচাইতে ভালো সেটা সবার উপরে দিবা। লেটস সে একটাতে তুমি প্রেসিডেন্ট, সেটা তুমি সবার উপরে দিবা। আরেকটাতে তুমি জেনারেল সেক্রেটারি, সেটা তারপরে দিবা। তারপরে আরেকটাতে তুমি অর্গানাইজিং সেক্রেটারি, সেটা দিবা। আরেকটাতে তুমি সেক্রেটারি মিডিয়া এন্ড পাবলিকেশন, সেটা তুমি লাস্টে দিবা। এখন এরকম যেন না হয় যে তুমি সবার উপরে দিছো হচ্ছে সেক্রেটারি মিডিয়া এন্ড পাবলিকেশন, তারপরে 4 নম্বরে গিয়ে দিছো হচ্ছে প্রেসিডেন্ট। তার মানে হচ্ছে ওই 4 নম্বর সংগঠনের প্রেসিডেন্ট হওয়াটা আসলে কোনো গুরুত্ব বহন করে না, এই কারণে তুমি এটা লাস্টে দিছো। এটা হওয়া উচিত না। তোমার প্রথমে আসবে হচ্ছে তুমি যে অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি পজিশন বা সর্বোচ্চ পজিশন হোল্ড করছো, সেইটা আগে আসা উচিত। একটা বিষয় তোমাদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে, এবং আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের ভিতরে এই প্রবণতাটা ছিল, সেটা হচ্ছে
যখনই আমরা কোনো জায়গায় চাকরির আবেদন করতাম, এই একটা সিভি তৈরি করে রাখছি, ওইটাই সব জায়গায় পাঠিয়ে দিই সব সময়। এবং এটা আসলে একটা বড় ধরনের মানে ভুল আমি বলবো। কারণ তুমি চিন্তা করো, ধরো এখানে অনেকগুলো মানুষের ছবি তুমি দেখতে পাচ্ছ এবং পাশে লেখা আছে ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল, মানে হচ্ছে একটা সাইজ সবাইকে ফিট করে না। এখানে যে বিভিন্ন মানুষ করে আছে দেখো, এক একজনের জায়গায় গায়ে জামাটা কিন্তু এক এক রকম লাগতেছে। বেসিক্যালি এখানে একটাই স্যুট, একটাই টাই, সেটা বিভিন্ন মানুষকে পরায় চেক করা হয়েছে আসলে কেমন লাগে। এবং দেখো, কাউকে ভালো লাগতেছে, কাউকে অ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে, কাউকে হাস্যকর লাগতেছে রীতিমতো। এই জিনিসটা কিন্তু সিভির বেলায় প্রযোজ্য। অর্থাৎ তুমি যদি একই সিভি, একটা সিভি বানাইছো অনেক কষ্ট করে, সেই একটা সিভি তুমি প্রোডাকশনের চাকরিতেও দিচ্ছ, মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরিতেও দিচ্ছ, একাডেমিক চাকরির জন্য ওটা দিচ্ছ, মানে একই সিভি যখনই যাচ্ছে তুমি কোনো ধরনের এডিট না করে সেটাই দিয়ে দিচ্ছ। আলটিমেটলি যেটা হচ্ছে, তুমি যদি অ্যাপ্লাই করো প্রোডাকশনের জন্য, সেখানে তুমি অনেক স্কিল দিচ্ছ, তোমার লিডারশিপ স্কিল আছে, ভালো কথা, লিডারশিপ স্কিল থাকা ভালো, তোমার অর্গানাইজিং স্কিল আছে, এটাও থাকা ভালো। তুমি এটা দিচ্ছ যে তোমার প্রোডাকশনের চাকরির কথা বলতেছি, যে তোমার কি বলা যায়, কমিউনিকেশন স্কিল অনেক ভালো। প্রোডাকশনের চাকরিতে কমিউনিকেশন স্কিল অনেক ভালো না হলেও চলে। ওরা যেই জিনিসটা বেশি চায় সেটা হচ্ছে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার স্ট্রেস, অথবা ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার টার্গেট, মানে তুমি টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে পারো। আবার তুমি মার্কেটিং এর চাকরির জন্য আবেদন দিচ্ছ সেখানে, বা মার্চেন্ডাইজিং এর চাকরির জন্য আবেদন দিচ্ছ, সেখানে তুমি লিডারশিপ স্কিল দাও নাই, সেখানে তুমি কমিউনিকেশন স্কিল দাও নাই। এটা কিন্তু খুবই ভাইটাল। তুমি কমিউনিকেশন স্কিল ভালো না হলে তুমি মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং এ চাকরি করাটা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে, এবং তুমি টার্গেট ওরিয়েন্টেড না। সুতরাং যখন যে কোম্পানিতে সিভি পাঠাচ্ছ, তুমি চেষ্টা করবা একটু ফাইন টিউনিং করে নিতে। ফাইন টিউনিং মানে হচ্ছে তোমার চাকরিটার, যেই চাকরিটার জন্য তুমি পাঠাচ্ছ সেই চাকরির সাথে যেন তোমার স্কিল বা বিষয়গুলো রিলেভেন্ট হয়ে যায়, অথবা তোমার যে ক্যারিয়ার অবজেক্টিভ, সিভির উপরে যে ক্যারিয়ার অবজেক্টিভটা থাকে সেখানে একটু চেঞ্জ করো। এখানে আমি একটা সহজ মানে টেকনিক ফলো করতাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে, যেটা আমি শিখছি সেটা হচ্ছে, তুমি সিভি বানাবা দুইটা বা তিন ধরনের সিভি বানাবা। এর মধ্যে একটা বানাবা শুধুমাত্র মাল্টি ন্যাশনাল বা বাইং অফিসকে টার্গেট করে, একটা বানাতে পারো মার্কেটিং কে টার্গেট করে, একটা বানাতে পারো প্রোডাকশনের চাকরিকে টার্গেট করে। অর্থাৎ তোমার সিভিটা তিন ধরনের ফরম্যাট তোমার সবসময় রেডি থাকবে, এবং এই তিন ধরনের ফরম্যাটই তুমি সবসময় আপডেটেড রাখবা। যখন তোমার যেই ধরনের চাকরির বিজ্ঞাপন তুমি চোখে দেখবা, তখন ওই পার্টিকুলার ফরম্যাটের সিভিটা তুমি পাঠিয়ে দাও। একটা সিভি তৈরি করলে তোমার কিন্তু ঝুঁকিটা থেকেই যাবে, এই জন্য দুইটা বা তিনটা সিভি তৈরি করাটা বেটার। সিভি ফার্স্ট ইমপ্রেশনের কথা আমি অলরেডি বলছি। স্ট্যান্ডার্ড সাইজ সিভি আমরা জানি যে A4 সাইজের কাগজ ইউজ করতে হয়, এটা তোমরা মোটামুটি সবাই জানো। এবং চেষ্টা করবা একটা ডাবল এ সাইজের 80 GSM পেপারে সিভি দিতে চেষ্টা করবে। যদি হার্ড কপি দাও, 80 GSM এ যদি দাও সেটা ভালো হয়, কাগজটা বেশি একটা পাতলা হয় না এবং এটা সহজে ধরতেও ভালো লাগে, মানে এটা তোমার রুচিশীলতার পরিচয় দেয়। সিভিতে আমরা এটা সবাই জানি যে সিভিতে এক সাইডে প্রিন্ট করতে হয়, দুই সাইডে কখনো প্রিন্ট করা যাবে না। আর দুই নম্বর হচ্ছে, যদি তোমার সিভিতে একাধিক পেজ থাকে তাহলে তুমি স্ট্যাপলিং করে দিবা, অথবা জেমস ক্লিপ দিয়ে লাগিয়ে দিবা। বেটার হচ্ছে স্ট্যাপলিং করে দেওয়া। 3 নম্বর হচ্ছে চেক এন্ড ডাবল চেক ইউর স্পেল, সরি 5 নম্বর হচ্ছে চেক এন্ড ডাবল চেক ইউর স্পেলিং। সিভিটা সর্বশেষ প্রিন্ট দেওয়ার পরে বারবার দেখো যে কোনো ধরনের স্পেলিং মিস্টেক আছে কিনা। এইটা থাকা মানে হচ্ছে ডিজাস্টার, কিছুতেই স্পেলিং মিস্টেক থাকা যাবে না। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইউজ বুলেট পয়েন্টস এন্ড বোল্ড পয়েন্টস বাট ইন মডারেশন, মানে হচ্ছে তুমি লিস্ট গুলো, যোগ্যতা গুলো দেওয়ার সময় বুলেটের নাম্বারিং ইউজ করো, নাম্বার দিতে পারো, অথবা বুলেটস ইউজ করো। বুলেটের নাম্বারিং তোমরা জানো আশা করি, যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করো তারা বুলেটস এর নাম্বারিং সম্পর্কে আইডিয়া আছে। যেই পয়েন্ট গুলো তোমার হাইলাইট করা দরকার, লেটস সে তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশন দিচ্ছ, এডুকেশন শব্দটা তুমি বোল্ড করে দাও। ধরো নিচের লেখাটা হচ্ছে 12 ফন্ট, এডুকেশন ফন্টটাও 12 ফন্টই থাকলো, কিন্তু তুমি বোল্ড করে দিচ্ছ। অথবা তুমি এসএসসি লিখলা, এসএসসিটা বোল্ড করে দাও, তারপরে নিচে তুমি টাইম লাইন ডিউরেশনটা দিয়ে দিলা। এরপরে তুমি স্কিলস লিখলা, স্কিলসটা বোল্ড করে দাও, নিচে তুমি কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, লিডারশিপ স্কিল, এই বিভিন্ন স্কিলগুলো তুমি নরমাল ফন্টে লিখে দিতে পারো। ফরম্যাটিং, মেক শিওর ইটস কনসিস্টেন্ট। ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রচুর পরিমাণে ফরম্যাট আমরা এখন দেখি, বিভিন্ন ধরনের ফরম্যাট পাওয়া যায় সিভিতে, সিভির। এর মধ্যে গুগলে তুমি মোটামুটি সার্চ দিলে প্রায় 100-র উপরে বিভিন্ন ধরনের ফরম্যাট পাবা। বিভিন্ন নামকরা ব্যক্তির ফরম্যাট লিখে
সার্চ দিলে, তাদের সিভি লিখে সার্চ দিলে কিন্তু অনেক ফরম্যাট চলে আসে। তো সাধারণত আমাদের ভিতরে একটা প্রবণতা কাজ করে যে আমরা সিভিটা যখন তৈরি করি তখন ওই ফরম্যাটটা থেকে যে অংশগুলো ছিল ওগুলো আমরা করি কি এই ডিলিট করে দিয়ে ওখানে বসায় বসায় আমরা করে ফেলি। এটা করতে গিয়ে প্রায় দেখা যায় কিছু ইরেলেভেন্ট টপিক চলে আসে, অথবা কিছু কিছু যোগ্যতা যেটা তোমার নাই সেটা ওখানে আছে, তুমি তখন ফরম্যাটটা নষ্ট হবে দেখে তুমি ওখানে কিছু একটা দিয়ে দিচ্ছ, মানে দেওয়ার দরকার ছিল না, তারপর দিচ্ছ শুধুমাত্র ফরম্যাটটা ঠিক রাখার জন্য। আবার দেখা গেল যে যে ফরম্যাটটা তুমি ফলো করছো সেখানে তোমার মানে উল্লেখ করার মতো একটা স্কিল বা উল্লেখ করার মতো একটা বিষয় সেটা ওখানে দেওয়ার চান্সই নাই। এই ধরনের পরিস্থিতিতে ওই ধরনের ফরম্যাট অ্যাভয়েড করাটা বেটার। 2 নম্বর হচ্ছে জব এবং কোম্পানি ওরিয়েন্টেড সিভি তৈরি করতে হবে, যেটা আমি অলরেডি বলে ফেলছি। তুমি যেই কোম্পানি বা যেই জায়গার জন্য সিভিটা বানাচ্ছ সেই জায়গার সাথে যেন এটা কমপ্লাই করে। প্রোডাকশন হলে প্রোডাকশন ওরিয়েন্টেড, মার্কেটিং হলে মার্কেটিং ওরিয়েন্টেড, মার্চেন্ডাইজিং হলে মার্চেন্ডাইজিং ওরিয়েন্টেড, এরকম হতে হবে। 10 থেকে 12 ফন্ট ইউজ করতে হবে। ফন্টের সাইজ এর বেশি হলে সাধারণত দেখতে খারাপ দেখা যায়, 12 ফন্টের উপরে না যাওয়াটাই ভালো। আর ইউজ শর্ট সেন্টেন্সেস এন্ড পাওয়ার ওয়ার্ডস। এখানে পাওয়ার ওয়ার্ডস শব্দটা খুব ইম্পর্টেন্ট। পাওয়ার ওয়ার্ডস মানে হচ্ছে তুমি যখনই সিভি লিখবা কিছু পাওয়ার ওয়ার্ডস ইউজ করতে হবে, লাইক ইনভেন্টেড অথবা টিম লিড অথবা গাইডেড, ইন্ট্রোডিউসড অথবা হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড, এরকম কিছু কিওয়ার্ডস থাকে মানে যেগুলো হচ্ছে একটা বা দুইটা ওয়ার্ডে তোমার সম্পর্কে অনেক কিছু বোঝা যায়। যেমন আমি বলতে পারি যে তুমি লিখলা যে আমি টার্গেট ওরিয়েন্টেড, এই একটা ছোট্ট 2 শব্দের একটা ওয়ার্ড, এটা কিন্তু অনেক কিছু বোঝায়। টার্গেট ওরিয়েন্টেড মানে হচ্ছে আমাকে যেই চাকরির টার্গেট দেওয়া হচ্ছে বা আমাকে যেই টার্গেট দেওয়া হচ্ছে আমি সেই টার্গেট ধরে কাজ করতে জানি। আবার তুমি বলতে পারো যে আই ক্যান লিড এ টিম, অথবা তুমি লিখলা যে টিম লিডিং, এটা দিয়ে তুমি অনেক কিছু বোঝানো যায়। টিম লিডিং মানে হচ্ছে তোমার টিম দিয়ে টিমের সাথে তোমার কাজ করার বা টিমকে লিড করার ক্ষমতা আছে। তুমি লিখলা কমিউনিকেশন স্কিল, 2 ওয়ার্ডের মধ্যে লিখে দিলা কমিউনিকেশন স্কিল, এটাও হতে পারে। এরকম বিভিন্ন বিষয়। এরিয়াল, ক্যালিব্রি বা টাইমস নিউ রোমানের ফন্ট ইউজ করতে পারো। ইউ শুড ফোকাস অন ইওর স্কিলস এন্ড অ্যাচিভমেন্ট, এই বিষয়গুলো তুমি উল্লেখ করতে পারো। এরপর আসছে হচ্ছে সিভি সেন্ডিং রুলস। আমরা সিভি যখন পাঠাবো সেটা কিভাবে পাঠাবো, সিভি পাঠানোর সময় আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হয়। প্রথম কথা হচ্ছে আমরা সিভি অনেক ফরম্যাটে তৈরি করতে পারি। আমরা ওয়ার্ডে তৈরি করতে পারি, সবচেয়ে পপুলার ফরম্যাট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারি। ইদানিং তোমরা দেখবা যে এখন কিন্তু সিভি আর কেউ ইসে তৈরি করে না, ওয়ার্ডে তৈরি করে না, এখন বেশিরভাগ মানুষই কিন্তু সিভি তৈরি করে পাওয়ার পয়েন্টে। এবং পাওয়ার পয়েন্টে কিন্তু খুব সুন্দর ধরনের ইনফোগ্রাফিক সিভি তৈরি করা যায়, ইনফোগ্রাফিক সিভি বা ইনফোগ্রাফিক রিজিউমি তৈরি করা যায়। ইনফোগ্রাফিক সিভি বা রিজিউমি কি, এটা আমি মডেলগুলো দেখানোর সময় তোমাদের দেখাবো। তো যেই সিস্টেমেই হোক না কেন, তুমি মাইক্রোসফট ওয়ার্ডে করো কিংবা তুমি কিংবা তুমি পাওয়ার পয়েন্টে করো কিংবা তুমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করো, যেটাতেই তুমি করো না কেন, সব সময় সিভিটা পাঠানোর সময় পিডিএফ ফাইলে কনভার্ট করে নিবা। তার কারণ হচ্ছে ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট, এটা যখন তুমি মেইলে সেন্ড করো, যেই কম্পিউটারে এটা ওপেন হচ্ছে সেই কম্পিউটারে ওপেন করার পরে দেখা গেল যে ওই মাইক্রোসফট অফিসের প্রোগ্রামটা যদি পুরনো হয় তখন অ্যালাইনমেন্ট গুলো কিন্তু ভেঙে যায় অথবা অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়। ফন্ট দেখা যায় ওই ফন্টটা যদি কম্পিউটারে ইনস্টল করা না থাকে তখন কিন্তু সেই ফন্ট গুলোর জায়গায় বক্স চলে আসে, অর্থাৎ জিনিসটা কিন্তু একটা মেজর ডিফেক্ট হয়ে যায়। এই ধরনের সমস্যার জন্য সবসময় তুমি অবশ্যই পিডিএফ ফরম্যাটে পাঠাবা, কখনোই ওয়ার্ড ফরম্যাট, পাওয়ার পয়েন্ট ফরম্যাট বা এই ধরনের ফরম্যাটে পাঠাবা না, পিডিএফ ফরম্যাটে পাঠাবো। 2 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন যেন মানে খুবই স্পেসিফিক হয়, অর্থাৎ আমি সিভিটা দেখার পরে আমি যদি একজন এইচআর এক্সিকিউটিভ হই বা আমি যদি একজন এইচআর এর ম্যানেজার হই, আমি যেন তোমার সিভি দেখে তোমাকে ফোন দিতে পারি, অথবা তোমার অ্যাড্রেসে যদি আমার মেইল করতে হয় বা চিঠি পাঠাতে হয় সেটার জন্য আমি সহজে পাই। এমন যেন না হয় যে আমার সিভি দেখে খোঁজা লাগতেছে যে আসলে কোন জায়গায় তুমি অ্যাড্রেসটা দিচ্ছ। তোমার সিভিতে অনেক কিছু আছে কিন্তু ভালো একটা ইনফরমেশন দেওয়া নাই যেখানে আমি তোমাকে ফোন দিয়ে খুঁজে বের। এখন এখানে আবার একটা জিনিস অনেকের মধ্যে দেখা যায় যে তোমরা যারা স্টুডেন্ট অনেকে 2টা নাম্বার ইউজ করো মোবাইল নাম্বার। কখনোই সিভিতে 2টা ফোন নাম্বার দিবা না, কখনোই দিবা না। একটা মাত্র ফোন নাম্বার দিবা যেই ফোন নাম্বারটা সবসময় তোমার সাথে থাকে, যেই ফোন নাম্বারটা ফোন আসলে তোমাকে বিজি পেলেও অন্তত তুমি পরে আবার কলটা ব্যাক করতে পারো। এরকম যেন না হয় যে তুমি 2টা নাম্বার দিছো, একটা নাম্বারে তারা ফোন দিল, তুমি আরেকটা নাম্বারে কথা বলতেছো, তখন কিন্তু তোমার ফোনে ফোনটা ঢুকবেই না এবং সে 2বার ট্রাই করার পরে তোমাকে আর ফোনই দিবে না, কারণ তার কিন্তু দৈনিক এরকম
ইন্টারভিউর জন্য অন্তত 15 থেকে 20 জনকে তার ফোন দিতে হবে। তোমার পিছনে 2 বার ফোন দিয়ে মানে না পাওয়ার পরে 3য় বার সে ফোন নাও দিতে পারে। এই জন্য 2টা নাম্বার দিলে এই ধরনের ঝুঁকি থেকে যায়। একটা নাম্বার ইউজ করলে কল ওয়েটিং চালু করা থাকলে তুমি ইজিলি কল ব্যাক করতে পারবে, অথবা মিস কল অ্যালার্ট চালু থাকলে তুমি সেখানে ব্যাক করতে পারবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কভার লেটার। কখনোই একটা সিভি কভার লেটার ছাড়া পাঠাবো না। আমরা কভার লেটার কি সেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। কভার লেটার হচ্ছে যখন কোনো একটা চাকরি বিজ্ঞাপন তোমাকে দেয়া হয়, তখন তুমি সেই চাকরি বিজ্ঞাপনে এমন যেন না হয় যে তুমি ইমেইলের মধ্যে সরাসরি ওই অ্যাটাচমেন্টটা ধরে কিছু না লিখে পাঠিয়ে দিছো। এটা আসলে কিছুটা এম্বারাসিং ওই এমপ্লয়ারের জন্য। ধরো তুমি একজন এইচআর এর জিএম কে তুমি একটা সিভি পাঠাইছো। এখন এইচআর এর জিএম সে দেখলো কি তুমি একটা সিভি পাঠাইছো, সিভির আগা মাথা কিছু নাই, ফাইলটা সেভ করছো মাই সিভি নামে বা ফাইলটা সেভ করছো নিউ ফাইল নামে। তোমার ইমেইলের মধ্যে যে সাবজেক্ট লাইন, সেই সাবজেক্ট লাইনের মধ্যে কিছু লেখা নাই, একবারে ব্ল্যাঙ্ক রেখে পাঠিয়ে দিচ্ছ, ওখানে নিউ ফাইল ফরম্যাট লেখা একটা অদ্ভুত একটা শব্দ, এবং তুমি কিছুই লেখো না, ডিয়ার স্যার লেখো নাই, তুমি যেটা সিভি পাঠাইছো কিছুই লেখো নাই, তুমি তোমাকে সিভি পাঠাইতে বলছো, তুমি ইমেল করে সিভি পাঠিয়ে দিয়ে বসে আছো এবং ভাবতেছো যে তোমাকে ফোন দিবে। এখন তুমি একটা চাকরির জন্য আবেদন করছো, সেখানে তোমার মিনিমাম কার্টেসি নাই যে তুমি একটা ইমেলে সাবজেক্ট লাইন লিখবা, সুন্দর করে তাকে অ্যাড্রেস করে একটা লেটার লিখবা, বা তুমি এই চাকরিটা কিভাবে জানছো এই ইনফরমেশনটা, তাকে কেন তুমি এই চাকরিটার জন্য কম্পিটেন্ট এটা এক্সপ্লেন করে একটা লেটার লেখো নাই। তখন কিন্তু ভালো কোম্পানিগুলো তোমাকে নিবে না। আমি ভালো কোম্পানির কথাটা উল্লেখ করলাম এই জন্য, খারাপ কোম্পানিগুলো কিন্তু এত কিছু দেখে না। ওরা করে কি, ওই মেল ধরে, ওরা নিজেরাও মেল করতে পারে না ভালো করে, ওরা মেল আসে অ্যাটাচমেন্ট ডাউনলোড করে ওটা প্রিন্ট আউট করে নিয়ে যায়। ওই ধরনের পরিস্থিতিতে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু ভালো কোম্পানি লাইক মাল্টিন্যাশনাল কোম্পানি, যেগুলো বাংলাদেশে অনেক বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি আছে টেক্সটাইলে, অনেকগুলো বাইং হাউস আছে যারা অনেক টাকা বেতন দেয়। তোমরা অবাক হয়ে যাবে শুনলে যে বাংলাদেশে এমনও অনেক কোম্পানি আছে যেগুলোর স্টার্টিং স্যালারি হচ্ছে 60,000 টাকার উপরে। অর্থাৎ একজন ফ্রেশার, তোমাদের মতো যারা ফাইনাল ইয়ার কমপ্লিট করে রেজাল্টের আগেই চাকরিতে ঢুকবে, তাদেরকে 60,000 টাকা দিয়ে চাকরিতে নেওয়ার মতো কোম্পানিও বাংলাদেশে আছে, এবং ঢুকতেছে প্রতিদিনই, প্রতি বছরই এরকম 15-20 জন স্টুডেন্ট যারা ঢুকতেছে অনায়াসে, এবং কলেজ থেকেও কিন্তু যাওয়া সম্ভব এই ধরনের চাকরিতে। তো এখন দেখা গেল যে তারা কিন্তু এইসব বিষয়ে অনেক বেশি দেখে, যে তুমি একটা লেটার পাঠাচ্ছ, তোমার লেটারের প্রেজেন্টেশনটা কিরকম। তো আমরা কভার লেটার 2 রকমের দেখি, একটা হচ্ছে স্পেকুলেটিভ লেটার বা অ্যাকম্পানিং লেটার। স্পেকুলেটিভ বা অ্যাকম্পানিং লেটারের মধ্যে আছে শুড বি 3 শর্ট প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ থাকতে হবে। হোয়াই আর ইউ রাইটিং, তুমি কেন লিখছো, এটা প্রথম প্যারাগ্রাফে থাকতে হবে। দ্বিতীয় প্যারাগ্রাফে থাকবে শো নলেজ টু এমপ্লয়ার, হাইলাইট ইউর স্কিলস, এবং লাস্ট পার্টে থাকবে হচ্ছে রেফার টু ইউর সিভি এন্ড অ্যাভেলেবিলিটি অফ দি সার্ভিস, মানে কবে থেকে তুমি চাকরিতে যোগদান করতে পারবা। লেটার অফ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে ইউজড অনলি ওয়েন asked to apply in writing or send CV with cover letter। এই ধরনের ক্ষেত্রে আমরা লেটার অফ অ্যাপ্লিকেশন দিই। ওপেনিং প্যারাগ্রাফ, মোটিভেশন ফর দি জব, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কিলস, এক্সপিরিয়েন্স ডেভেলপড, ম্যাচিং আপ দি জব ডেসক্রিপশন, হোয়াট বেস্ট ইউ ক্যান ডু থ্রু ইউর সার্ভিস, কি ধরনের কাজ করতে পারবে। আমরা একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পলের মধ্যে আছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একজন ছাত্র, সে স্কয়ার গ্রুপে অ্যাপ্লাই করেছিল। এখানে ফর্মেটটা দেখো যে ডেপুটি জেনারেল ম্যানেজার এইচআর এন্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট, স্কয়ার টেক্সটাইল ডিভিশন। অ্যাড্রেস দেওয়ার পরে সে লিখছে ডিয়ার স্যার অবলিক ম্যাডাম। ডিয়ার স্যার অবলিক ম্যাডাম না লিখে এখন ডিয়ার স্যার লিখলেই চলে, ম্যাডাম না লিখলেও চলে, হোয়াট এভার ইট ইজ। ম্যাডাম ম্যাডাম আছে কি স্যার আছে এটা তোমার জানা দরকার নেই, তুমি সবসময় স্যারই লিখবা। I am writing to inform you of my interest for the job of planning executive, as was recently advertised at bdjobs.com online circular published on September 15, 2019। অর্থাৎ 2019 সালের 15 সেপ্টেম্বর আপনারা যে অনলাইনে বিজ্ঞাপনটা দিয়েছেন, সেটার জন্য আমি প্ল্যানিং এক্সিকিউটিভ হিসেবে আগ্রহ প্রকাশ করছি, এরকম। I recently obtained my degree from XYZ Textile Engineering College affiliated to Budex. As a graduate in textile engineering, I have acquainted myself with a range of skills that would allow me to blend with the organizational culture and propel the team to a new height of success. Apart from being a proactive learner, I was actively involved in extracurricular activities inside and outside of campus. My enthusiastic involvement in many activities outside of the academic circle has served me well in nurturing my leadership and communication skills, which are essential
to succeed in the working world. Together with the cover letter, I attach here with my CV for your full consideration. I appreciate you time reviewing my application, and it will be a pleasure for me to attend an interview with you at any convenient time. খুব সুন্দর চমৎকার একটা কভার লেটার, এবং এই লেটারটা যদি সে সিভির সাথে অ্যাটাচ করে দেয়, এইরকম একটা সিভির সাথে কভার লেটার যদি কেউ পড়ে, ডেফিনেটলি আমি যদি এমপ্লয়ার হতাম, আমার মাইন্ডসেট কাজ করতে, এই ছেলেটা এত সুন্দর করে লিখতে পারে বা এত সুন্দর একটা কভার লেটার সে প্রেজেন্ট করতে পারে, সো দেয়ার সামথিং হি গট ইনসাইড হিমসেলফ, মানে অবশ্যই তার ভিতরে আউটস্ট্যান্ডিং কোনো একটা গুণ আছে। আরো দুটো আমরা উদাহরণ দেখি ছবিতে। একটা লেটার, ঠিক লেটার ফরম্যাটে যদি আমরা দেখতাম এটা কেমন দেখাতো। এমডি হাসানুজ্জামান নামে একজন লিখছে, সে একটা লেটার লিখছে, এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি এত ডিটেল পড়ে শোনাচ্ছি না, তোমরা কভার লেটার লিখে গুগলে সার্চ করলে অনেক এক্সাম্পল পাবা, অনেক ফরম্যাট পাবা, সেখান থেকে তুমি প্যারাফ্রেজ করে তোমার চাকরি উপযোগী একটা ফরম্যাট তুমি রেডি করে নিবা। তো আমি বলছিলাম এতক্ষণ ধরে যে আমরা এত কিছু দেখলাম, এত কিছু জানলাম, এখন আমরা দেখবো যে আসলে একটা সিভি সেটা ভালো বা খারাপ এটা আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। প্রথমে আমরা কিছু সিভি দেখাই যেগুলো আসলে এমপ্লয়ারদের দৃষ্টিতে সিভিগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। যেমন এখানে দেখো, কোন একজনের সিভি, সে এমন ভাবে সিভিটা তৈরি হচ্ছে, এখানে সিভি ইনফরমেশন গুলো ট্রু মেইন স্ট্রিম, এবং এই ধরনের সিভি আসলে এখন বলতে গেলে চলেই না। এখানে ল্যাঙ্গুয়েজ গুলো দিছে, কোনো ইনফোগ্রাফিক নাই, তারপর হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স দিছে, মানে আর আরো মানে অর্গানাইজড হতে পারতো এগুলো। সে এইটা করছে হচ্ছে 3 পেজে। তুমি দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে লেখছে গেট দ্য বুক রিডিং কম্পিটিশন সার্টিফিকেট ফ্রম ব্রিটিশ কাউন্সিল। এটা আসলে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না। বুক রিডিং সার্টিফিকেট এটা তো স্ক্রিন শেয়ার দেওয়া হয় না স্যার, কিছু দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা আচ্ছা, আমি এটা কি স্ক্রিন শেয়ার দেখাচ্ছে না? না না স্যার, এটা আমি আচ্ছা দাঁড়াও, আমি আবার দেখাচ্ছি। হবে স্যার, স্ক্রিন শেয়ারে গিয়ে। এখন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা সরি, আমি সামহাউ এটা ওভারলোড করে গিয়েছিলাম। তোমরা এখন একটা সিভির মডেল দেখতে পাচ্ছ এখানে, একজন ভদ্রলোকের সিভি, যিনি সিভিটা তৈরি করেছেন। ইটস টু মাচ মেইন স্ট্রিম বা কনভেনশনাল সিভি। এই ধরনের সিভি আসলে চোখেই আসলে ভালো লাগে না দেখতে, এবং এখানে কন্ট্যাক্ট থেকে ইনফরমেশন শুরু করে যে বিষয়গুলো দেওয়া হয়েছে খুব একটা মানে কি বলা যায়, অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে ইন্টারেস্টের মধ্যে ফটোগ্রাফি, ক্লিকের অনেক কিছু দিয়ে দিচ্ছে, এত কিছু আসলে অ্যাপ্রোপ্রিয়েট না চাকরির জন্য। আবার মাই ক্যাপাবিলিটিস এটা ভালো ছিল, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে দিছে গেট দি বুক রিডিং কম্পিটিশন সার্টিফিকেট ফ্রম ব্রিটিশ কাউন্সিল। আসলে তুমি বই পড়া প্রতিযোগিতার মধ্যে ব্রিটিশ কাউন্সিলের সার্টিফিকেট পেয়েছো, এটা চাকরির জন্য কি কাজে আসবে আমি আমি ঠিক জানি না। আসলে বাংলাদেশে এমন কোনো চাকরি নাই যেখানে বই পড়া কম্পিটিশন তোমাকে কোনো অ্যাপ্রোপ্রিয়েট মানে দিবে, দরকার নেই আসলে। তারপরে লিখছে মেম্বার অফ বিউএফটি নিটওয়ার ক্লাব, মেম্বার অফ বিউএফটি রোভার স্কাউট, অনেক কিছু লিখছে, সবগুলোর মেম্বারশিপ। এখন মেম্বার, তুমি 4 বছর পড়াশোনা করে মেম্বার হয়েছো, তোমার তো আসলে অ্যাচিভমেন্ট নাই। তো বেসিক্যালি এই জিনিসগুলাই হচ্ছে তোমার সিভি কে দুর্বল করে ফেলে। আরেকটা সিভি আমরা দেখি, আবার নতুন আরেকটা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা প্রশ্ন আসছে এখানে, আমি কোশ্চেন আনসার সেশনে তোমাদের কোশ্চেনগুলা রিপ্লাই দিব। আরেকটা সিভি দেখো, এখানে একটা মেয়ের সিভি দেওয়া আছে, এবং সিভিতে দেখো পাশে জিমেলের আইকন সে ইউজ করছে, এবং সেটা অ্যালাইনমেন্টটা ঠিক নাই। এখানে পার্সোনাল ইনফরমেশন দেখা যাচ্ছে না? এখন কি দেখতে পাচ্ছ তোমরা? জি, এখন দেখা যাচ্ছে। একটা সিভি দেখাচ্ছি যেখানে যে ছবিটা দেওয়া আছে ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট প্রপারলি, এবং এখানে যে ফন্ট গুলা দেওয়া হয়েছে, ফন্ট গুলা মানে মানে কনসিস্টেন্ট ফন্ট না, এবং এখানে বেশ কিছু স্পেলিং মিস্টেক আছে।
স্পেলিং মিস্টেকটা আমি হাইলাইট করি নাই, এটা যদি খুব ভালোভাবে পড়া যায় তাহলে স্পেলিং মিস্টেকগুলো দেখা যাবে। এখানে আইকনগুলোর অ্যালাইনমেন্ট ঠিক নাই এবং এটার ওভারঅল প্রেজেন্টেশনটা ভালো লাগে না দেখতে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে তুমি যখন সিগনেচার দিবা, যদি অনলাইনে পাঠাও তাহলে এভাবে সিগনেচার দিয়ে পাঠিয়ে দিতে পারো, আর যখন হার্ড কপি পাঠাবো তুমি এটা ম্যানুয়ালি সিগনেচার করে পাঠাবো। আমরা আরেকটা সিভি দেখবো এখন, মানে যে সিভি গুলো বিভিন্ন কারণে রিজেক্ট হয়েছে আর কি। এখানে একটা ছেলের সিভি দেখা যাচ্ছে, সিভিতে দেখো মানে অনেক ধরনের বোল্ড ফন্ট ইউজ করা হয়েছে এবং ফন্টটা দেখতে ভালো লাগছে না। এটার বিভিন্ন জায়গায় বোল্ড ফন্ট ইউজ করা হয়েছে, অ্যালাইনমেন্ট দুই এক জায়গায় ঠিক নাই, বেশ কিছু জায়গায় ফন্টের স্পেলিং মিস্টেক আছে। তারপর হচ্ছে পার্সোনাল স্কিলের মধ্যে অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে যেগুলোর অ্যালাইনমেন্ট ঠিক নাই। রেফারেন্স দেওয়া হয়েছে, এর মধ্যে একজন রেফারেন্স সে পার্সোনালি তাকে চেনেই না, এরকম বিষয়গুলো আছে, যে কারণে একটা সিভিকে আমরা বলি যে দুর্বল সিভি। আরেকটা উদাহরণ দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকজনের সিভি আছে, এই সিভিটাও খুব মানে বেশি কালারফুল ইফেক্ট ইউজ করা হয়েছে এখানে, ইনফোগ্রাফিক্স তৈরি করতে গিয়ে একবারে বেশি মানে জবরজং অবস্থা হয়ে গেছে তৈরি করা, এবং এগুলো আসলে এক ধরনের ডিফেক্ট বলা যায়। এই ধরনের সমস্যাগুলো যেন সিভিতে যখন থাকে তখন আমরা এই সিভি গুলাকে আসলে ভালো সিভি বলি না। তারপর এখানে অ্যালাইনমেন্ট দেখো একরকম অ্যালাইনমেন্ট হয়ে নিচে আবার অ্যালাইনমেন্টটা ভেঙে গেছে, পাশের যে আইকন গুলো আছে এগুলো দেখতে ভালো লাগছে না, মানে এটা ওভারঅল এটার ইমপ্রেশনটা আসলে ভালো না। দুর্ভাগ্যজনক ভাবে এই সিভি রেফারেন্স আমার নাম দেওয়া আমার কলেজের স্টুডেন্টের, এবং আমি সিভিটা দেখার পরে তাকে ভালো চেঞ্জ করতে বলেছি, এবং এখনকার তার যে সিভি গুলা এগুলো খুবই ভালো, খুব সুন্দর কিছু চমৎকার সিভি হয়েছে। আমি সিভি গুলো আসলে জাস্ট উদাহরণ হিসেবে দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা কিছু ভালো সিভির উদাহরণ দেখতে চাই, মানে যেগুলো হচ্ছে ডেমো অফ সাম গুড সিভি বা রেজিউমি, কিছু ভালো সিভি, যে সিভি গুলো দেখতে ভালো লাগবে এবং যেগুলো যারা এই সিভি গুলো যারা বানিয়েছে তারা বেশ কয়েকজন ভালো কোম্পানিতে চাকরি করে, অলরেডি মাল্টি ন্যাশনালে চাকরি করে, এবং দু একজন আছে যারা এখন স্টুডেন্ট কিন্তু খুবই প্রসপেক্টিভ স্টুডেন্ট যারা সামনে ভালো করবে এরকম। আমি দেখাচ্ছি। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ এখন? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো এখানে একটা সিভি দেয়া আছে, এটা খুবই সুন্দর একটা সিভি, সিভিটা আব্দুর রফ সরকারের, এবং তার সিভির অ্যালাইনমেন্ট গুলো, প্রেজেন্টেশন গুলো, ওভারঅল যেভাবে লিস্ট আউট করা হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর। অবজেক্টিভ, সে ক্যারিয়ার অবজেক্টিভ দিয়েছে, ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়েছে। এটা হচ্ছে মানে কনভেনশনাল সিভি। এই ধরনের সিভি প্রোডাকশনও চলে, মাল্টি ন্যাশনালও চলে, যে কোনো জায়গায় এই ধরনের সিভি কিন্তু দেয়া যায়। এটা হচ্ছে একবারে আইডিয়াল সিভি বলা যায়, যে যে সিভি সব জায়গায় দেওয়া যেতে পারে, এই ফরম্যাটটা, অর্থাৎ এই ফরম্যাটের সিভিটা যে কোনো জায়গায় দেয়া যায়। তোমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছ আশা করি ওই একই জনের, তার যে সামারি অফ পার্সোনাল স্কিল, তারপর হচ্ছে পার্সোনাল প্রোফাইল, এই বিষয়গুলো কিন্তু এখানে দেয়া আছে সুন্দর করে। দেখা যাচ্ছে না এটা। ছবিটা দেখা যাচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়াও। এখন কি দেখা যাচ্ছে? না, না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা এই যে ছেলেটার কথা বলতেছিলাম, ওর সিভিটা যদি আমরা দেখি খুব অর্গানাইজড ওয়েতে করা, এবং এখানে সার্টিফিকেশনের ঘরে সে লিখেছে আই সার্টিফাই দ্যাট অল দ্য ইনফরমেশন স্টেটেড ইন দিস রিজিউমি ইজ ট্রু অ্যান্ড কমপ্লিট
to the best of my knowledge, I have authorized the organization to verify the information provided in this resume. এরকম ভাবে করা যায়। এরপর আমরা আরো দুই একটা ভালো সিভির উদাহরণ দেখি। একটা মেয়ের সিভি দেখতে পাচ্ছ। এই সিভিটা কিন্তু এই ধরনের সিভিকে আমরা বলি হচ্ছে ইনফোগ্রাফিক সিভি। স্যার সিভিটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে তো এখন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তোমরা যে সিভিটা দেখতে পাচ্ছ এই ধরনের সিভিকে আমরা বলি হচ্ছে ইনফোগ্রাফিক সিভি, অর্থাৎ যেখানে ইনফরমেশন গুলো গ্রাফিক্যাল ফন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। এই ধরনের সিভি সাধারণত একপাশে একটা থাকে, মানে ফরম্যাট থাকে যেখানে ক্যারিয়ার অবজেক্টিভ, পার্সোনাল ইনফরমেশন এই ধরনের বিষয়গুলো থাকে, এবং এই ধরনের সিভিতে পার্সোনাল ডিটেলসে ঘরে কিন্তু খুব বেশি ইনফরমেশন দেওয়া হয় না। লাইক বাবা মার ইনফরমেশন দেওয়া হয় না, ব্লাড গ্রুপের কথা উল্লেখ করা হয় না, অনেক সময় তোমার ম্যারিটাল স্ট্যাটাসের কথা অনেক সময় উল্লেখ করা হয় না, বা অনেক সময় করা হয়। এবং এখানে যে তোমার যে স্কিলগুলো আছে, এখানে দেওয়া যে মেয়েটার কম্পিউটার স্কিলের ঘরে সে কিন্তু স্কিলটাকে দেখাইছে একটা গ্রাফিক্যাল ফরম্যাটের সাহায্যে দেখাইছে যে একটা ওভারঅল ফন্টের মধ্যে এত পার্সেন্ট হচ্ছে তার স্কিল, তারপরে হচ্ছে ক্যাট বা ক্যামের উপরে তার স্কিল বা ইআরপির উপরে তার স্কিল, এবং সে নিজে নিজের জাজমেন্টটা এইভাবে দিয়ে দেখাইছে। তারপরে ইন্টারপার্সোনাল স্কিল আছে, কমিউনিকেশন স্কিলের কথা বলছে, ম্যানেজমেন্ট স্কিলস এর কথা বলছে, অ্যানালিটিক্যাল এন্ড প্রেডিকশনের কথা বলছে, এই ধরনের বিভিন্ন। তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে লেখছে যে রিসিভ মেনি রিওয়ার্ড বাই সিঙ্গিং সং এন্ড রাইটিং এসে কম্পিটিশন। এখানে আরেকটু স্পেসিফিক ভাবে দেওয়া যেতে পারতো যে সে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে। আমার রিপ্রেজেন্টেটিভ আউটপুটেক্স ফর টেক্সটাইল ট্যালেন্ট হান্ট। কেউ যদি টেক্সটাইল ট্যালেন্ট হান্টে থাকো বা টেক্সটাইলে কোনো অলিম্পিয়াড বা কম্পিটিশনে থাকো তাহলে সে দিতে পারো। এবং রেফারেন্স, সে দুইটা রেফারেন্স ইউজ করছে, দুইটাই তার ইউনিভার্সিটির লেকচারার, দুইটাই তার ইউনিভার্সিটির টিচারের রেফারেন্স। এখন আমরা আরো দুই একটা উদাহরণ দেখব। তোমরা দেখতে পাচ্ছ এই সিভিটা এমডি আশরাফুল ইসলামের একটা সিভি। না স্যার দেখতে পাচ্ছি না। ও স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আশা করি এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখতে পাচ্ছি। এই যে সিভি ফরম্যাটটা, এরকম একটা ফরম্যাট তোমরা ইলন মাস্কের নাম শুনে থাকবা, টেসলা এবং ইলন মাস্ক যারা হচ্ছে এই যে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির যে উদ্যোক্তা, তারা কিন্তু এই ইসরো ইসরো যেটা বলা হয় এটা কিন্তু ইলন মাস্কের কোম্পানি। ইলন মাস্ক কিন্তু এই ফরম্যাটটা ফলো করে। তোমরা অনলাইনে ইলন মাস্কের ফরম্যাট সিভি ফরম্যাটকে সার্চ দিলে এই ফরম্যাটটা পাবা। এরকম একটা ফরম্যাট, এখানে কিন্তু ইনফরমেশন গুলো দেওয়া যায়, এখানে বিভিন্নভাবে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, অর্গানাইজ করে সাজানো আছে। এগুলা ভালো সিভি হিসেবে গণিত মানে গণ্য হয়, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে সিভি। আমরা আরেকটা সিভি দেখি। হাসানাল জামানের একটা সিভি আমরা দেখি। এই সিভিটা এইভাবে লেখা হয়েছে, এটাও একটা ইনফোগ্রাফিক সিভি। যে ইনফোগ্রাফিক সিভিতে হাসানাল জামানের যে ইনফরমেশন গুলো এগুলা এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এক পাশে হচ্ছে তার ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, আরেক পাশে ক্যারিয়ার অবজেক্টিভ, এডুকেশন, ট্রেনিং সামারি, খুব সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ফরম্যাটে দেওয়া হয়েছে। এই ধরনের ফরম্যাট খুব ইজিলি পাওয়ার পয়েন্টে তৈরি করা যায়। তোমাদের মধ্যে যারা পাওয়ার পয়েন্ট ভালো জানো তারা খুব ইজিলি তৈরি করতে পারবা, আর যারা আরেকটু বেটার কাজ জানো, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ জানো, তারা ইলাস্ট্রেটরও তৈরি করতে পারো। দুইটাই করা যায়, তবে এখন পাওয়ার পয়েন্টটা খুব ইজি হয়ে গেছে, পাওয়ার পয়েন্টে খুব সহজেই এই ধরনের ফরম্যাটে করা যায়। তোমরা যারা একটু ইলাস্ট্রেটর কম জানো তারা খুব সহজে পাওয়ার পয়েন্টে এগুলো তৈরি করে ফেলতে পারো। আরো দুই একটা ফরম্যাট তোমাদের দেখাই।
দেখো এখানে তোমরা আরেকটা সিভি দেখতে পাচ্ছ, যে সিভিটায় একটা জিনিস আমার কাছে মানে ভালো লাগছে, সেই যেটা হচ্ছে এই ক্যান্ডিডেট বা এই মেয়েটা যখন সিভিটা তৈরি করছে, সিভি তৈরি করার সময় এখানে দেখো কতগুলো আইকন ইউজ করছে সে। এই ইন্টারেস্টের ঘরে ফটোগ্রাফি আইকন, ট্রাভেলিং এর আইকন, মিউজিকের আইকন, বিভিন্ন, সে কিন্তু অনেক কিছু না লিখে ছোট্ট একটা জায়গার মধ্যে আইকন দিয়ে দিয়ে সে বুঝাই দিচ্ছে যে সে আসলে এই জিনিসগুলো তার ইন্টারেস্ট। আবার যদি তোমরা নিচে চলে আসো, দেখো স্কিলস এর ঘরে নেসেসারি স্কিলস এর মধ্যে দেওয়া আছে ড্রেসিং স্কিল, সে একটা আইকন ইউজ করছে। প্যাটার্নের স্কিল আছে তার, সে একটা আইকন ইউজ করছে। এখানে সুইং এর স্কিল আছে, সেটা সে ইউজ করছে। সিম্পল জিনিস, শুধু তুমি সুইং জানো সেই জিনিসটাই সে সুন্দর করে উপস্থাপন করছে। আমি যদি লিখে দিতাম তাহলে কিন্তু এতটা সুন্দর লাগতো না। আবার তার কম্পিউটার স্কিলের মধ্যে পিএস মানে ফটোশপের স্কিল আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্কিল আছে, পাওয়ার পয়েন্টের স্কিল আছে, ওয়ার্ডের স্কিল আছে, এক্সেলের স্কিল আছে, এই বিষয়গুলো সে দিয়েছে দিয়েছে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির মধ্যে সে ইংলিশ এবং বাংলা এই দুটো জানে, সেটা সে সুন্দর করে উপস্থাপন করেছে। তারপর তার অ্যাচিভমেন্টের ঘরে দেখো বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড ফ্রম বিকার্নেসন নুন সায়েন্স ক্লাব, 2010 সালে তার অ্যাচিভমেন্টের কথা লিখেছে। বোর্ড স্কলারশিপ পেয়েছে সেটা লিখেছে। এবং এটা কিন্তু ধারাবাহিক অর্ডারে, যেটা সবার লাস্টে অর্থাৎ লিফো মেথডে যেটা সর্বশেষ সেটা আগে দিয়েছে এবং তারপরে ধারাবাহিকভাবে নিচের দিকে গেছে। সুতরাং এগুলো হচ্ছে ভালো সিভি এর উদাহরণ বিভিন্ন। তোমরা যদি এগুলো দেখো বা ফলো করো, তোমাদের বেটার কিছু আইডিয়া তৈরি হবে যে কিভাবে কিভাবে একটা সিভি তৈরি করতে হয়। তো সিভি আসলে আমরা সবচেয়ে ভালো হয় হচ্ছে সিভি বা নিজেটা নিজে তৈরি করলে। আর এখন কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে বাংলাদেশে bdjobs.com। তোমরা যারা বিডিজবস অ্যাকাউন্ট খুলে ফেলছো তারা জানো যে বিডিজবস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে আপডেট করতে হয়। তোমরা এখন থেকেই বিডিজবস অ্যাকাউন্ট খুলে রেগুলার হচ্ছে প্রতি 1 মাস পর পরে, যারা এখনো চাকরির জন্য আবেদন করছো না, 1 মাস বা 2 মাস পর পরে তোমরা ওই বিডিজবসে ঢুকবা। ঢুকে বিভিন্ন চাকরির বিজ্ঞাপনগুলো দেখবা। দেখলে যেটা হবে সেটা হচ্ছে তুমি বুঝতে পারবা যে চাকরিদাতা বা এমপ্লয়ার আসলে কোন কোন যোগ্যতা চাচ্ছে, তারা আসলে কি আশা করে এবং কি কি ভাবে তারা ফিল্টার করে একজন এমপ্লয়িকে বাছাই করে, সেই বিষয়গুলো তোমরা দেখবা। সিভি মেকারে সিভি তৈরি করা যায়, এটা তোমরা করতে পারো। বিডি জবসে সাধারণত আমরা অনেকেই অ্যাপ্লাই করি, কিন্তু সব অ্যাপ্লিকেশনে কিন্তু সবাই ডাক পায় না। এর কারণ হচ্ছে বিডি জবসের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমের মধ্যে অনেকগুলো ফিল্টার অপশন আছে। তো ফিল্টার অপশনের মধ্যে তোমরা দেখবা যে যখন একজন এমপ্লয়ার চায় যে আমি একজন ক্যান্ডিডেটকে বাছাই করব, তারা একটা বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেওয়ার পরে সেখানে ধরো 1000 অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করলো। 1000 অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করলে চাকরিটা হচ্ছে মার্চেন্ডাইজিং এর চাকরি। ধরো উদাহরণ হিসেবে বললাম যে চাকরিটা হচ্ছে মার্চেন্ডাইজিং এর চাকরি। এখন মার্চেন্ডাইজিং এর চাকরি করতে গেলে ধরা যাক 500 আবেদন করলো। বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে 500-র মতো আবেদন জমা পড়ছে। তো যখন ওরা 500 আবেদন দেখবে, দেখার পরে ওরা লোক নিবে হয়তো 2 জন। এখন 500 জনকে পরীক্ষা নেওয়া বা 500 জনের ইন্টারভিউ নেওয়া কিন্তু সম্ভব না। ওরা যেটা করে সেটা হচ্ছে ফিল্টার অপশন চালু করে। ফিল্টার অপশন কিভাবে চালু করে? ওরা ঠিক করে যেহেতু আমার মার্চেন্ডাইজিং এর লোক নিব, আমি চাই যে যতজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে বা যাদের ফ্যাশনের উপরে ডিগ্রি আছে অথবা যারা অ্যাপারেলের উপরে পড়াশোনা করছে, শুধু তারা থাকবে, বাকি কেউ থাকবে না। তো যখন তারা এই ফিল্টারটা চালু করবে, এই 3টা সাবজেক্ট দিয়ে ফিল্টার দিবে, তখন কিন্তু যারা নন ডিগ্রি অর্থাৎ যারা টেক্সটাইলের ডিগ্রি না, যারা ফ্যাশনের ডিগ্রি না, যাদের অ্যাপারেলের উপরে কোনো ডিগ্রি নেই, তারা কিন্তু অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। তাদের সিভি কিন্তু ওরা দেখবেই না। ধরা যাক 500 জনের থেকে 100 জন এইভাবে বাদ পড়ে গেল। ওরা দেখলো যে এখন 400 জন আছে, 400 জনও কিন্তু ওরা পরীক্ষা নিতে পারবে না। তখন ওরা আরো একটা ফিল্টার চালু করবে। কিরকম ফিল্টার চালু করবে? ওরা চায় যে এমন একজনকে ওরা নিবে যার হচ্ছে একাডেমিক্যালি তার হচ্ছে লিডারশিপ স্কিল ছিল, মানে সে কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন সময় করছে। তো তারা ওই যদি ওখানে ক্লিক করে ফিল্টার চালু করে, তখন দেখা যাবে যে ওখান থেকেও প্রায় 100 মতো বাদ পড়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। এরপরে তারা চাইলো যে আমরা এমন একজন ক্যান্ডিডেট নিব যার বয়স হবে হচ্ছে 25 থেকে 30-এর মধ্যে। তখন দেখা যাবে যে ওই 30-এর উপরে যাদের বয়স সেগুলো বাদ হয়ে যাবে। এইভাবে বাছাই করতে করতে ফাইনালি ওরা 2 জন পোস্টের জন্য খুব বড় জোর 100 জন পর্যন্ত সর্বোচ্চ ওরা করতে পারে। 100 জন আরো কমায় নিয়ে এসে ধরো 50 জন,
এই যে 50 জন আসবে সেই 50 জন ছাড়া বাকি যে 450 জন বাদ পড়ে গেল তারা কিন্তু আবেদন করে গেছে, কিন্তু তারা কোনোদিন জানতে পারবে না যে তার আবেদনটা আসলে ওই কোম্পানিটা দেখেই নাই। সুতরাং তুমি বুঝতেই পারছো যে এই ফিল্টারে যেন তুমি বাদ না পড়ে যাও, সেই জন্য তোমার সিভিতে অবশ্যই ম্যান্ডেটরি জিনিসগুলো থাকা উচিত যেটা ওই চাকরির সাথে সঙ্গতিপূর্ণ। এই জন্যই তোমাকে আমি বারবার বলবো যে তুমি বিডি জবসের চাকরিতে যাবা, ওখানে গিয়ে ফিল্টার অপশন চালু করে করে দেখবা যে আসলে ফিল্টার চালু করলে কোন কোন চাকরির বিজ্ঞাপনগুলো সামনে আসে, এক্সপিরিয়েন্স দিলে কোন চাকরির বিজ্ঞাপনগুলো আসে, কোন ধরনের যোগ্যতা তারা চায়, কোন ধরনের লিডারশিপ স্কিল তারা চায়, এই বিষয়গুলো হচ্ছে তারা দেখতে চায়। এগুলো তোমরা দেখবা। তো আমার প্রায় শেষ, মানে আমার কথা বলা প্রায় শেষ। তোমরা আমাকে এখন কোশ্চেন আনসার সেশন করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। অলরেডি মনে হয় একটা কোশ্চেন ছিল। স্যার, যারা কোশ্চেন করার আছেন তারা চ্যাট বক্সে কোশ্চেন গুলো করে ফেলেন। আর আমাদের স্যার আজকের সেশন সম্পর্কে আমাদের নয়ন ভাই মানে টিম টেক্সটাইলের যে কি করতেছে সে কিছু বলতে যাবে। তো নয়ন ভাই আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ আমি আছি। আমাকে শুনতে পাচ্ছ আমিনুল? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আপনি যদি আসলে আজকের স্যারকে সেশন অসংখ্য সম্পর্কে ধন্যবাদ। কিছু বলেন। অনেক লং একটা সেমিনার আর অনেক শিক্ষণীয় একটা সেমিনার ছিল। তো আমি একটু স্যারকে টিম টেক্সটাইল সম্পর্কে একটু ধারণা দিতে চাই এরই মাঝে। টিম টেক্সটাইল হলো বেসিক্যালি একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 60টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু গ্রুপ অফ স্টুডেন্ট, যারা আমরা 60টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমরা 7 জনকে নিয়ে একটা টিম করছি। এই টিমটার আসল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই করোনা পরিস্থিতিতে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো করব, সেমিনারগুলো করব। এর মধ্যে আমাদের কিছু কিছু সেমিনার হইতে পারে আমাদের কেরিয়ারের জন্য, কিছু কিছু সেমিনার আবার আমরা আমাদের বর্তমান একাডেমিক যেগুলো পড়াশোনা করতেছি এর মধ্যেও যেগুলো পড়বে। তো যাই হোক, স্যারের সেমিনারটা আজকে ইফেক্টিভ ছিল অনেক। স্যার যদি আমাকে পারমিশন দেয় আমি মানে সিভি পাঠানোর কিছু শালীনতা নিয়ে একটু কথা বলতে চাই। মানে আমি এই অবশ্যই। বিষয়ে, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। সো বিষয়টা হচ্ছে আমি একটা একটা চায়না বেসড ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিবি প্রাইমারি সিলেকশনের জন্য কাজ করেছিলাম মানে বেসিক্যালি ওই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমাদের জহির ভাই, ওনার সাথে আমার সামহাউ একটা ভালো সম্পর্ক। তো উনি আমার বলছিল, নয় নাই আমি একটা তোমার সার্কুলার দেবো, এটা তুমি পাবলিশ করো, এখান থেকে আমাকে 10 জনকে পাঠাবা যারা আসলে ভাইবা দিবে। সো এই সেমিনার এইটার জন্য আমি সার্কুলারটা পাবলিশ করি ঠিক আমার মতো করে। তো পাবলিশ করার ফলে এখানে প্রায় আমি 2 ঘন্টা রাখি সার্কুলারটা আমার বিভিন্ন প্ল্যাটফর্মে। তো ওখানে 2 ঘন্টার মধ্যে প্রায় 250 জন অ্যাপ্লিকেন্ট পড়ে। তো স্যার সবচেয়ে মানে আমি যেটা দেখছি যে যে বিষয়গুলা মানে অনেক সিভি তো এমনিতেই বাদ যায়, যেগুলো দেখার আগেই মানে ঢোকার আগেই অনেক সিভি বাদ যায় স্যার। আমাকে কিছু ক্রাইটেরিয়া দিয়েছিল যেগুলো তুমি ফলো করবা। তার মধ্যে আমি কিছু প্রবলেম দেখছিলাম যে স্যার অনেকেই সাবজেক্টে দেয় না। একটা সিভি পাঠাইছে, দেখা যাচ্ছে সিভিতে সাবজেক্ট নেই, সাবজেক্ট ছাড়া সিভি পাঠাইছে। আবার কিছু কিছু মেইল অ্যাড্রেস আছে যে মেইল অ্যাড্রেসে কোনো নাম নাই, মানে আচমকা এমন এমন নাম ব্যবহার করছে যেগুলো নেওয়ার মতো না। আবার কিছু কিছু মেইল অ্যাড্রেসের ছবি দিছে, একটা ফুলের ছবি পাঠাই দিছে, যে মেইল দিছে সেই ছবিটা আসলে ঠিক ছিল না। আবার এমন একটা আমি আরো কিছু দেখছি যে আহ, পাঠাইছে, আমাদের আমাদের পদ ছিল ফেব্রিক মার্কেটিং এক্সিকিউটিভের জন্য। তো ফেব্রিক মার্কেটিং এক্সিকিউটিভের জন্য আমরা লোক চাইছিলাম, কিন্তু সে আমাকে আমাকে সিভি পাঠাইছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পদের জন্য। এরকমও অনেককে দেখছি। আবার অনেকেই সিভি আবার ফরওয়ার্ড করছে অন্য জায়গা থেকে, অন্যজনের অ্যাকাউন্ট থেকে আমাদেরকে সিভি ফরওয়ার্ড করছে। কাভার লেটার আমি ওখানে বলছিলাম যে অবশ্যই কাভার লেটার দিতে হবে, কারণ ওখানে কোম্পানির ক্রাইটেরিয়া ছিল যে যখন সিভি দেওয়া হবে তখন যেন কাভার লেটার দেয়। তো অনেকে আবার কাভার লেটারও দেয় নাই। সো আরেকটা বিষয় ছিল যে আমরা আমরা চাচ্ছিলাম যে যেহেতু আমরা ফেব্রিক মার্কেটিং এক্সিকিউটিভ নিব, সো আমাদের মেজরটা হয়তো ফেব্রিক ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। অনেকে দেখছি যে শুধুমাত্র বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দিয়ে চালাই দিছে। স্যার এই সমস্যাগুলো দেখছিলাম। আর একটা আমার সিভি রাইটিং নিয়ে এখন টিম টেক্সটাইলের আমি চাচ্ছিলাম সিভি রাইটিং নিয়ে আমরা করাবো, হয়তো 2-3 মাস পরে সেমিনারটা করাবো। কিন্তু যেহেতু টিম টেক্সটাইল বাংলাদেশের 60টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে নিয়ে আমরা কাজ করতেছি, আমি যখন সিভিগুলো স্যার চেক করতেছিলাম আমি কিন্তু আহ, আপনার
আপনি আমাদের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিনার করাইছিলেন, তো ওই সেমিনারের উপর ভিত্তি করে আমি সেগুলো দেখতেছিলাম যে স্যারের যে ইয়েগুলো ছিল ওগুলা আহ, ঠিক আছে কিনা। তো আমি দেখছি স্যার সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেদের সিবি সেন্স মানে আমার কাছে ভালো লাগে নাই সত্যি কথা বলতে। সবচেয়ে পোর আমি যদি বলি, অন্যান্য যেমন বুটেক ছিল, আহসানুল্লাহ ছিল, সাউথ ইস্ট ছিল, MBS2 ছিল, কিন্তু আমাদের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেদের সিভির মানটা খারাপ ছিল। এই জন্য আমি চাচ্ছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি এটা আমি পাঠাই দিয়ে আপনাকে নক দিছি যে স্যার আমরা একটা সিভি রাইটিং ওয়ার্কশপ করবো সাতটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে নিয়ে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আর আমি আজকে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে একটু বলে রাখি, আমাদের সামনে যে আমাদের ওয়ার্কশপগুলো আছে তার মধ্যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু ওয়ার্কশপ আছে, যেমন প্রফেশনাল মেল রাইটিং এর উপর একটা ওয়ার্কশপ করাবো, আইএন প্ল্যানিং ডিপার্টমেন্টের উপর একটা ওয়ার্কশপ করাবো, আর আরেকটা করানোর আমার চিন্তা ভাবনা আছে যে লিঙ্কডইন প্রোফাইলে আমরা কিভাবে সাজাবো এটার উপর করাবো। অলরেডি আমরা অলরেডি 3টা সেমিনার করে ফেলছি। তার মধ্যে একটি ছিল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর, ইমতিয়াজ ভাই ছিল অ্যাপেক্স হোল্ডিং এর ম্যানেজার, ওনার সাথে কন্ট্যাক্ট করে আমি এটা কাজ করি। আরেকটা ছিল আমাদের মানে আমরা কিভাবে ইন্টার্নশিপটা করব, এই ইন্টার্নশিপ গাইডলাইনের উপর একটা ছিল, আমাদের রাসেল ভাই ছিল করাইছি ওটা। আর একটা করছি আমরা কোয়ালিটি ডিপার্টমেন্ট নিয়ে, টেক্সটাইল কোয়ালিটি, উনিও ম্যানেজার ছিল, সিনিয়র ম্যানেজার ছিল ইন্টারন্যাশনাল ফ্লেক্সিবল ইন্টারন্যাশনালের। তো স্যার আমরা চাই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যে ছাত্ররা আমরা এমন কিছু পদক্ষেপ নেব টিম টেক্সটাইলের মাধ্যমে, যাতে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট হয়, আমরা যখন জব সেক্টর যাব আমরা যাতে মোটামুটি পুরোপুরি ফিট হয়ে যাইতে পারি। সো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই আপনি আমাদেরকে সাহায্য করবেন, এটাই আশা করি আপনার কাছ থেকে স্যার। স্যার এটাই আমার বলার ছিল। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে, এবং অবশ্যই স্যারকেও ধন্যবাদ। ধন্যবাদ নয়ন ভাইকে। স্যার আমরা মেবি কয়েকটা প্রশ্ন আছে সেগুলো নিতে পারি স্যার। হ্যাঁ, আমার মনে হয় আমরা প্রশ্নগুলো নেই, কারণ বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে প্রশ্নগুলো উত্তর দিয়ে আমি নিজেও পার্সোনাল কাজে সময় দিতে যাচ্ছিলাম আর কি। তো আমি প্রশ্নগুলো নিয়ে নিলে ভালো হয়। যারা কোশ্চেন করতে যাচ্ছ প্রশ্নগুলো বলো, আমি উত্তর দিব। স্যার ওই চ্যাট বক্সে একটা প্রশ্ন আছে স্যার। আচ্ছা, এখন প্রথমে যে প্রশ্নটা আসছে, স্যার আসসালামু আলাইকুম, সিভিতে কন্ট্যাক্ট ইনফরমেশনে নিজের লিংকডইন প্রোফাইল লিংক বা পোর্টফোলিও ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাড করা যাবে কিনা? হ্যাঁ, তুমি যদি তোমার যদি লিংকডইন প্রোফাইলটা আপডেট করা থাকে, তুমি লিংকডইন প্রোফাইলটা লিংকটা অ্যাড করতে পারো। আমার যে ইটা দেওয়া ছিল, আমি যে কয়েকটা মডেল তোমাদেরকে দেখিয়েছি তার মধ্যে কিন্তু লিংকডইনের প্রোফাইল লিংক দেওয়া ছিল। তবে ফেসবুক আইডি না দেওয়াটাই ভালো, কারণ ফেসবুক আইডিটা কোনো প্রফেশনাল প্ল্যাটফর্ম না। অনেকে ফেসবুকটা দেয়, কিন্তু আমি ডিসকারেজ করি। যদি তোমার লিংকডইন প্রোফাইলটা আপডেট করা থাকে তাহলে তুমি সেখানে দিবা, এবং তোমরা চেষ্টা করবা যে তোমাদের লিংকডইন প্রোফাইলটা যেন প্রচুর এন্ডোর্সমেন্ট হয়। তোমরা নিজেরা নিজেদের ফ্রেন্ডদের মধ্যে এন্ডোর্সমেন্ট করবা। ধরো কারো একজন লিখছো যে তোমার লিডারশিপ স্কিল আছে, তুমি তোমার আর 5জন ফ্রেন্ডকে বলো, দোস্ত তুই আমার লিডারশিপ স্কিলে এন্ডোর্স করে দে। তো এটা হবে কি, যত বেশি এন্ডোর্সমেন্ট হবে তত বেশি কিন্তু তোমার পোর্টফোলিওটা ভারী হবে। সুতরাং লিংকডইন প্রোফাইলটা তুমি যুক্ত করতে পারো, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি পার্সোনালি। 2 নম্বর কোশ্চেন, স্যার আসসালামু আলাইকুম, পাওয়ার ওয়ার্ড গুলা আরেকবার বলবেন। আচ্ছা, আমি বলেছিলাম কয়েকটা টার্মসের কথা। পাওয়ার ওয়ার্ড সেটা হচ্ছে যে তুমি যখন সিভি লেখো, তোমার সিভিতে কিছু পাওয়ার ওয়ার্ডস ইউজ করতে হয়। লাইক তুমি টিম মোটিভেট করতে জানো, তুমি লিখতে পারো যে ইউ আর এ গুড লিডার টু লিড এ টিম, অথবা তুমি লিখতে পারো যে অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার স্ট্রেস, অথবা লিখতে পারো যে বেটার কমিউনিকেশন স্কিল। এই ধরনের কিছু পাওয়ার ওয়ার্ড যেগুলো হচ্ছে খুব মানে সহজে আমাদের ব্রেইনে হিট করে, অর্থাৎ আমাদের মাথার মধ্যে কিন্তু খেলে যায়। অথবা টাইম ম্যানেজমেন্ট স্কিল, এই ধরনের কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো খুবই পাওয়ারফুল, সেগুলোকে সাধারণত সিভির ক্ষেত্রে পাওয়ার ওয়ার্ড বলা হয়। এরপরে সিভির ফাইল নেম নিয়ে জানতে চাচ্ছিল একজন। সিভির ফাইল নেম অবশ্যই তোমার নাম দেওয়া উচিত, এবং যেটা আমিও বলেছি আমার ওয়ার্কশপের মাঝামাঝি সময়, এবং নয়নের কথা তো এটা আসছে, সেটা হচ্ছে যে যখন তুমি সিভি পাঠাচ্ছ ইমেলে, ওই কভার লেটার দেওয়ার সময় ওই ফাইলটাতে তোমার নিজের নামটা অ্যাড করে দাও। অর্থাৎ লেটস সে জুবায়ের নয়ন যদি লেখে তাহলে ওর নামটা অ্যাড করে দিবে ওখানে। কখনোই যেন নিউ ফাইল অথবা মাই সিভি অথবা নিউ ফাইল ফরম্যাট এই ধরনের টার্ম নিয়ে যেন কোনো সিভি না যায়। এই ধরনের সিভি গেলে দেখা যায় যে অনেকগুলো সিভি ডাউনলোড করার পরে তোমার নামটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায় অনেকটা।
তারপরে আসছে স্যার ইমেলের সাথে ইমেল সিগনেচার অ্যাড থাকলে সেটা কি সিভি পাঠানোর আগে অফ করে দিব কিনা? আচ্ছা, ইমেল সিগনেচার থাকলে সমস্যা নাই। মূলত হচ্ছে ওরা যখন সিভিটা ডাউনলোড করবে তখন সিভির ভিতরে যে সিগনেচারটা থাকে সেটাই আসলে তোমার মূল সিগনেচার হিসেবে কাউন্ট হয়। ইমেলের সিগনেচারটা এখানে খুব একটা ম্যাটার করে না। তবে তুমি রিগার্ডস দিয়ে অবশ্যই তোমার নাম এবং মিনিমাম যে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ফোন নাম্বার যেটা আছে সেটা তুমি উল্লেখ করে দিবা। আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দুইটা টার্মের মাঝে যেমন এডুকেশন এক্সপেরিয়েন্সের গুলার মাঝে গ্যাপ কতখানি রাখতে হয় নাকি ইচ্ছা মতো রাখলেই হয়? আচ্ছা, কোশ্চেনটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আমি বলছি যে দুইটা মানে জব এক্সপিরিয়েন্সের মধ্যে গ্যাপ থাকলে সেটা অ্যাভয়েড করা উচিত। মানে এমন যেন না হয় যে তুমি 2 বছর চাকরি করছো আর 3 বছর তুমি বসেছিলা, এরকম গ্যাপ যেন প্রফেশনালি না দেখানো হয়, এটা চেষ্টা করবে অ্যাভয়েড করার জন্য, সেটা কথা আমি বলছি। আরেকটা প্রশ্ন আসছে, স্যার অর্গানাইজেশনের কাজের ধরন বর্ণনা দিতে হবে? না, তোমার অর্গানাইজেশনের কাজের ধরন বর্ণনা দেওয়ার দরকার নাই। তুমি সংক্ষেপে লিখবা যে তুমি লেটস সে কোন একটা ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিল, তুমি লিখবা যে প্রেসিডেন্ট XYZ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আর টাইমটা দিয়ে দিবা যে 2019-2020 সেশনের। এরপরে যদি তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে যে আপনি এখানে প্রেসিডেন্ট হিসেবে কি কি দায়িত্ব পালন করেছেন, তখন তুমি বলবা যে আমি প্রেসিডেন্ট হিসেবে এতগুলো ইন্টার কলেজ ফেস্টিভ্যাল আয়োজন করেছি, আমার টিমে এতজন মেম্বার ছিল, আমরা টোটাল এতজন একটা টিমকে লিড করে এতগুলা ইভেন্ট আয়োজন করেছি। এই ধরনের কথাগুলো তুমি তখন বলতে পারো। কারণ সিভির মধ্যে খুব বেশি যদি তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি হাইলাইট করো, মানে ইনফরমেশন বেশি লিখে ফেলো, তাহলে আবার সেটা কিন্তু তোমার ওই 2 পেজের মধ্যে তুমি কভার করতে পারবে না। আর আমিনুল ইসলাম রায়হান স্যার একটা প্রশ্ন, অর্গানাইজেশনের কাজ, আচ্ছা অর্গানাইজেশনের কাজের ধরন নিয়ে আমি প্রশ্ন উত্তর দিয়ে ফেলছি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, না হলে আমার মনে হয় আমরা সেশনটা শেষ করতে পারি। মনে হয় না আর কারো প্রশ্ন আছে স্যার। সরি, মনে হয় না আর কারো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে এতক্ষণ কইরা ফেলাইতো স্যার, কারণ যেহেতু বইলা হ্যাঁ, দেওয়া প্রশ্ন আসলে আশা করি এতক্ষণে লিখে ফেলা হইতো। আমি ধরে নিচ্ছি যে আচ্ছা আরেকটা নতুন প্রশ্ন মনে হয় আসছে, স্যার সিভিতে কি ব্যাকগ্রাউন্ডে জলছাপ ইউজ করা যায় কিনা? না, জলছাপ ইউজ না করাটাই ভালো, কারণ তুমি তো আসলে কোনো অথরাইজড এন্টিটি না যে জলছাপ ইউজ করবা। যদি কারো এই ধরনের থাকে জলছাপ ইউজ করার মানে ইচ্ছা থাকে, সেটা না করাটাই ভালো। তুমি ডিজাইন ইউজ করতে পারো, সেটা অন্য হিসাব, কিন্তু জলছাপটা আসলে মিন করে যে কোনো একটা অথরাইজড বডি বা এন্টিটি যারা, তাদের যে অথেন্টিসিটি সেটা প্রুফ করার জন্য জলছাপ ইউজ করা হয়। তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। খুবই সুন্দর একটা ওয়ার্কশপে আয়োজন করা হয়েছে এবং আমাকে ইনভাইট করা হয়েছে, সেজন্য আমি